জোর করে কখনো কাউকে বিয়ে করেছেন? আমি করেছি। আর যাকে বিয়ে করেছি তাকে বিয়ে করার পর থেকে আমার জীবনে এক প্রকার ঝড় বয়ে চলেছে। বড়লোকের ছেলে আর বিজনেসম্যানের সন্তান হওয়া সত্ত্বেও আমার পরিস্থিতি পরিবেশ এতটা খারাপ হয়েছিল, যার জন্য নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। ভেবেছিলাম যাকে জোর করে বিয়ে করেছি সেই মানুষটা অন্তত আমাকে ভালো না বাসলেও স্বামী হিসেবে মেনে নেবে, আমার আশেপাশে থাকবে, আমার কথাটা একটাবার অন্তত ভাববে। কিন্তু ওই যে বলে না, কপালে যদি দুঃখ থাকে তাহলে মানুষ এগিয়ে যায় দুঃখ পেতে। আমার বেলাও ঠিক এমনই হয়েছে। আমি জোর করে যখন মেয়েটাকে বিয়ে করলাম, তার আগে থেকেই মেয়েটা আমার প্রতি রাগ যে দেখালো। রাগের মাথায় আর আবেগের বশে ভেবেছিলাম যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, মেয়েটা আমাকে ভালোবাসার চেষ্টা করবে। কিন্তু এটা আমার এক প্রকার অন্যায় ভাবনা ছিল, কারণ যাকে জোর করে বিয়ে করেছি তার এই বিয়েতে কোনো মত ছিল না, সে আমাকে পছন্দ করতো না। এইসব কিছু জানার পর যখন ভাবলাম যে বিয়ে করার পর আমাকে স্বামী হিসেবে মানবে, তার উপর সবার বিরুদ্ধে গিয়ে কথা বলবে, এটা ভাবাটা আমার জীবনের সবচেয়ে বড় বোকামি ছিল। জীবনে কখনো কাউকে ভালোবাসিনি, সেই জন্য যাকে ভালোবেসেছিলাম তাকে জোর করে বিয়ে করে নিজের কাছে রেখে দিতে চেয়েছিলাম। আর তার সবচেয়ে বড় কারণ ছিল রাগ আর অতিরিক্ত পাওয়ার আকাঙ্ক্ষা। রাগের মাথায় সে মেয়েটাকে পাওয়ার জন্য এরকম একটা বাজে কাজ করতে বাধ্য হয়েছিলাম। তাকে তো পেলামই না, উল্টো তার মন থেকে অনেক দূরে চলে গেলাম, ঘৃণার পাত্র হয়ে গেলাম। ভাবতেও পারিনি যে এত বড় একটা অন্যায় করে ফেলবো তার সাথে, যার জন্য সে আমাকে কখনো ভালোবাসতেই পারবে না। আমার এইসব কথাগুলো বলার কারণ আর বিষয়টা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। সবচেয়ে বড় কারণ তো ছিল আমি যাকে ভালোবেসেছিলাম তার প্রতি আমার করা অন্যায়টা। কি আমার অন্যায় ছিল আমার, সেটা জানার জন্য ফ্ল্যাশব্যাকে যেতে হবে। আজকে থেকে প্রায় 5.5 মাস আগের ঘটনা। গত 6 মাস যাবৎ প্রিন্সিপালের মেয়েকে ফলো করে যাচ্ছে ঈশান। মেয়েটা কলেজে এসে অ্যাডমিশন নেবার পর থেকে ঈশান ওকে ফলো করছে। মেয়েটা অন্য সব মেয়েদের থেকে বড্ড বেশি সুন্দর দেখতে। তার উপরে যখন কথা বলে গালে টোল পড়ে, ঠোঁটের নিচে তিলটা আরও সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলে। আর সব মিলিয়ে কোনো একটা পরীর থেকে কম নয় মেয়েটা, যার জন্য ঈশান প্রেমে পড়ে গেছিল প্রথম দেখাতেই। তারপর থেকে মেয়েটাকে ছেড়ে দূরে থাকা কিংবা ওর থেকে দূরে থাকার চেষ্টাও করতে পারে না। যখন শুনল প্রিন্সিপালের মেয়ে, তখন বন্ধুদের এক প্রকার ইগো নিয়েই বলেছিল, প্রেম ভালোবাসা কিংবা বিয়ে যদি করি এই মেয়েটার সাথেই করব। তুই বুঝতে পারছিস না, প্রিন্সিপালের মেয়েকে বিয়ে করা কিংবা তার সাথে সম্পর্কে জড়ানোটা চারটিখানি কথা নয়। এরকম একটা অন্যায় করলে তোকে শাস্তি পেতে হবে ঈশান। আমার আব্বুর কি টাকা পয়সা কম আছে নাকি, নাকি আমি দেখতে শুনতে খারাপ? আমার সাথে মেয়ের বিয়ে দেওয়া যায় না? প্রিন্সিপালের মেয়ে কি বিয়ে হয় না, নাকি সে কখনো প্রেম ভালোবাসার মধ্যে জড়ায় না? কতই তো হচ্ছে এরকম, স্যার ম্যাডামের মেয়েরা বেরিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, তাহলে আমার সাথে কেন প্রেম করতে পারবে না? সবচেয়ে বড় বিষয় কি বলো তো, আমি তো কারোর সাথে কোনো অন্যায় করিনি। আর যে মেয়েটাকে পছন্দ করেছি সেই মেয়েটার কোনো ছেলের সাথে সম্পর্ক নেই, তাহলে আমাকে ভালোবাসতে কিসের সমস্যা? ঈশান, পাগলামি করিস না। জোর করে কোনোদিন ভালোবাসা হয় না। মেয়েটা তোর থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। যবে থেকে কলেজে এসেছে তবে থেকে কথা বলার চেষ্টা করছিস, তাহলে চেষ্টা করে কি কোনো লাভ হয়েছে তোর, বল? হয়নি, হবে। তাছাড়া প্রিন্সিপালের মেয়ে বলে কি কাউকে ভালোবাসতে পারবে না? প্রথমে হয়তো একটু বেঁকে বসে থাকবে, কিন্তু দিন শেষে ভালোবাসতে বাধ্য হবে। তোকে বোঝানোটা আমাদের কাজ নয়। তোকে বোঝানোর মতো আর কেউ নেই এই পৃথিবীতে। তাই যেটা ভালো মনে হয় সেটাই করিস। তবে কোনো বিপদে পড়ার আগে আমাদেরকে জানাস, তারপর বলবি বিপদে পড়লে বন্ধুরা তোকে হেল্প করেনি। সেদিন থেকে ঈশান পরী মেয়েটার পিছনে পড়েছিল। আর যবে থেকে ওকে ভালোবাসার কথা বলেছে তবে থেকেই মেয়েটা এড়িয়ে যাচ্ছিল। ওর বাবার ভয় দেখাচ্ছিল। একদিন তো ঈশান পরীকে জোর করে একটা ক্লাসরুমের ভেতর নিয়ে যায়, দরজা বন্ধ করে দিয়ে মেয়েটার কাছে চলে আসে। তারপর কোমর জড়িয়ে ধরতেই মেয়েটা অবাক চোখে তাকিয়েছিল। পরীর মুখের উপর এসে পড়া চুলগুলোতে আলতো করে ফু দিতেই মেয়েটা একদম হকচকিয়ে গেল। ওর শার্টটা খামচে ধরে চুপচাপ রইল। ঈশান মেয়েটার গালের উপর হাতের উল্টো পিঠ দিয়ে স্লাইড করতেই মেয়েটা কেঁপে ওঠে।
ঈশান তখন ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিস করে বলেছিল, তোমাকে বড্ড বেশি আদরে লাগে দেখতে যান, তাই তো তোমাকে দেখলেই কেমন আদর আদর পায়। এত ভালোবাসি, এতবার করে ভালোবাসার কথা বলে যাচ্ছি, একটাবার কি আমাকে একটু ভালোবাসা যেত না? মেয়েটা কাঁপা কাঁপা কণ্ঠে বলেছিল, তুমি কেন বুঝতে চাইছো না? আমি তোমাকে ভালোবাসতে পারবো না, আমি কাউকে ভালোবাসতে চাই না। কিন্তু কেন ভালোবাসতে পারবে না আমাকে? নাকি তোমাকে বাসা থেকে বারণ করে দিয়েছে কাউকে ভালোবাসতে, কারোর সাথে প্রেম করতে? আব্বু এগুলো পছন্দ করে না, প্লিজ আমাকে ছেড়ে দাও। তুমি আমার সাথে এমন কেন করতেছো? আমি তো বলছি আমার পক্ষে সম্ভব না কাউকে ভালোবাসা। কেন, আমি কি দেখতে খারাপ নাকি নাকি বাজে ছেলে? তাছাড়া তুমি খুব ভালো করে জানো যে আমার মতো আরেকটা ছেলেকে তুমি খুঁজে পাবে না যে কিনা তোমাকে আমার মতো করে এতটুকু ভালোবাসবে। কলেজে আসার পর থেকে 6টা মাস অবধি দেখেছো আমি কোনো মেয়ের সাথে না সম্পর্কে জড়িয়েছি, আর না কখনো কোনো মেয়ের সাথে কথা বলেছি। আমি নিজেই ওদের এড়িয়ে চলি। তাহলে কেন আমাকে ভালোবাসতে পারবে না পরি? আমি তো বললাম আমার এগুলোর মধ্যে কোনো ইন্টারেস্ট নেই। বাসা থেকে যেখানে বিয়ে দিবে আমি সেখানে বিয়ে করে নেব। তাহলে আমি যদি তোমার বাসায় বিয়ের প্রস্তাব দিই, তোমার বাসা থেকে মেনে নেয়, তখন তুমি আমার বিয়ে করবে, ভালোবাসবে বেবি? আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমাকে ছেড়ে দাও। তুমি আমার সাথে এমন কেন করতেছো? আমি তো বলতেছি আমি এগুলো পছন্দ করি না, তারপরেও কেন বারবার জোর করছো আমাকে? কই জোর করছি? জোর করছি না তো। তোমাকে সহজ স্বাভাবিকভাবে বলছি ভালোবাসতে। আমাকে তোমার ভালোবাসতে সমস্যাটা কোথায়? আমি কি দেখতে খারাপ নাকি 8-10টা বাজে ছেলের মতো তোমাকে টিজ করেছি? কখনো তো তোমাকে বিরক্ত করিনি। এই আজকে শুধু তোমার এতটা কাছে এসেছি বেবি। বিশ্বাস করো, তোমাকে ছাড়া একদম নিঃস্ব হয়ে যাব, বাঁচতে পারবো না আমি। তোমাকে ছাড়া সত্যি পাগল হয়ে যাব। তোমাকে যতটা ভালোবাসি তাতে অন্য কিছু ভাবতে পারি না। তোমাকে ছাড়ার কথা আমি কল্পনাও করতে পারি না। প্রেম ভালোবাসায় জড়ালে সবাই এই কথাই বলে, কিন্তু পরবর্তীতে তারাই ছেড়ে দিয়ে চলে যায়। আমি এরকম কিচ্ছুতে জড়াতে চাই না, আমাকে ছেড়ে দাও প্লিজ। ছেড়ে দাও, চলে যাও, আমার কাছে এসো না। এগুলো করলে কি তুমি আমার ভালোবাসা থেকে দূরে যেতে পারবে পরি? আমি যদি তোমার মুখে ভালোবাসি কথাটা না শুনতে পাই, তাহলে জোর করে তোমাকে বিয়ে করব। দেখো, পরি ছোটার জন্য ছটফট করতে ঈশান রাগের মাথায় মেয়েটার ঠোঁটের সাথে ঠোঁট জোড়া মিলিয়ে দিল। প্রথমে কয়েক সেকেন্ড যাবৎ কিস করতেই মেয়েটা চোখ বড় বড় করে ওর দিকে তাকালে তখন ঈশান ওকে ছেড়ে দিল। তারপর মেয়েটা যখনই কান্না করে দিল তখন ঈশান আবার ওর মুখের দুই পাশে হাত দিয়ে কয়েকটা চুমু খেয়ে বলতে লাগলো, জান পাখি, কেন বুঝতে পারছো না? আমি তোমাকে ছাড়া নিঃস্ব হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। বিশ্বাস করো, সত্যি অনেক বেশি ভালোবেসে ফেলেছি তোমাকে। তোমাকে ছাড়া না আমি কিছু কল্পনা করতেই পারতেছি না। পরি, একটু ভালোবেসে দেখো, বুকের মধ্যে লুকিয়ে রাখবো তোমাকে। কেন বুঝতে পারো না যে আমি তোমাকে ভালোবাসি না? কেন পাগলামিটা করছো আমার সাথে? আমি তোমাকে চাই না, আমি এগুলো তো অভ্যস্ত নই। তুমি তুমি তোমার মতো কাউকে খুঁজে নাও যে এগুলো পছন্দ করে, তারপর আমাকে ডিস্টার্ব করো না প্লিজ। ঈশান বেশ কিছুক্ষণ মেয়েটার দিকে অসহায়ভাবে তাকিয়ে থেকে আবারও বলতে লাগলো, এত ভালোবাসার পরেও তোমার কাছে ভালোবাসাটা তুচ্ছ মনে হলো পরি? এত আদর, ভালোবাসা, এত কেয়ারিং যদি তোমার চোখে না পড়ে, তাহলে আমি বলবো তুমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্যই না। এই চেহারায় আর এই সৌন্দর্য, এই আদরের অনুভূতিগুলো তোমার জন্য ব্যর্থ হয়ে গেছে পরি। তোমাকে আমি বোঝাতেই পারলাম না তোমাকে ঠিক কতটুকু ভালোবেসেছি। মেয়েটা কান্না করতেই চোখের পানি মুছে দিল ঈশান। তারপর দরজা খুলে দিয়ে বলতে লাগলো, চলে যাও পরি, আমি তোমাকে ঠিক 1টা মাস সময় দিয়েছি। এই 1টা মাসের মধ্যে তুমি যদি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করতে না পারো, আমাকে যদি ভালোবাসতে না পারো, তাহলে আমি ঠিক কী করবো সেটা শুধু আমিই জানি। তোমাকে আমি 1টা মাস সময় দিয়েছি, এর মধ্যে তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করবে, তুমি আমাকে ভালোবাসবে। আর যদি তাই না করতে পারো, তাহলে তোমার জন্য সেটা খুব খারাপ হবে। আমি জীবনে পাইনি এমন কোনো জিনিস নেই, আর যেটা না পেয়েছি সেটা কিন্তু আমি জোর করে করার চেষ্টা করেছি। তাই ভালোই বলছি পরি, যদি ভালোবেসে হ্যাঁ বলে দাও, তাহলে সব কিছু স্বাভাবিকভাবেই হবে, ঠিকঠাকভাবেই হবে। আর যদি বেশি উল্টাপাল্টা করার চেষ্টা করো, তাহলে সেটা তোমার জন্য খুব বেশি খারাপ হবে বেবি। আমি যেরকম ভালোবাসতে জানি, তেমন কিন্তু ঘৃণাও করতে জানি। আমার ঘৃণা, আমার অবহেলা কিন্তু তোমার জন্য অনেক বেশি কষ্টের কারণ হবে, সেটা তুমি সহ্য করতে পারবে না পরি।
মেয়েটা সেখান থেকে চলে যেতেই ঈশান সেখানেই কিছুক্ষণ চোখের পানি ফেলতে লাগলো, রাগে দুঃখে। তারপর যখন বুঝতে পারলো মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলেছে, তখন ওকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। পরদিন ঈশান কলেজে আসে, তারপর মেয়েটাকে খুঁজতে আরম্ভ করে, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। মেয়েটা কলেজে আসেনি। এমন করে 7টা দিন কাটলো। ঈশান পরীকে কল মেসেজ যা যা করা যায় সবই করলো, তারপরও দেখা পেল না মেয়েটার। তারপর যখন 8ম দিন পরী কলেজে আসে, সেদিন ঈশান দেখে মেয়েটার মুখটা কালো হয়ে আছে। ঈশান দৌড়ে গিয়ে পরীকে সবার থেকে আড়াল করে নিয়ে যেতেই মেয়েটা ওকে দেখেই কান্না করে ফেলে আর বলতে আরম্ভ করে, ঈশান, তোমার এই পাগলামির জন্য আপু সব কিছু জেনে গেছে। তোমাকে আমি বারবার করে বলেছিলাম না এগুলো করো না, আমার এগুলো পছন্দ না, তারপরেও জোর করে তুমি আমার কাছে আসার চেষ্টা করেছো। এটা এক প্রকার অন্যায়। তুমি কি বুঝতে পারো না যে আমি তোমাকে পছন্দ করি না? তারপর কেন জোর করে আমার কাছে আসো? তুমি শুধু এসবই ভাবছো। আমি যে তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারি না, এগুলো তোমার কাছে কিছুই না পড়ি। এটা তোমার ভালোবাসা নয় ঈশান, এটা তোমার পাগলামি। তুমি বুঝতে পারো না আমি তোমাকে দেখে ভয় পাই? তুমি একটা সাইকো। তুমি এরকম পাগলামি করো বলেই তোমার প্রতি আমার ঘৃণা জন্ম নিয়েছে। এটা এটা কোনো ভালোবাসার নমুনা হতে পারে না। তুমি বুঝতে পারো না আমি ভালোবাসি না তোমাকে? ঈশান পরীকে ছেড়ে দিল। তারপর নিজের মাথার দুই পাশে চুলগুলো খামচে ধরে বলতে লাগলো, এত ভালোবাসার পরেও যে মেয়ে আমার ভালোবাসাটা দেখতে পায় না, যে মেয়ে আমাকে ভালোবাসতে পারে না, সে মেয়ে কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না। আমি তোমাকে সময় দিয়েছিলাম পরি, কিন্তু বুঝতে পারছি সে সময়টা তোমাকে দেওয়াটা ভুল ছিল। ঠিক আছে, আমি কথা দিচ্ছি তোমাকে জোর করেই বিয়ে করব। তোমার আব্বু কিংবা তুমি কিভাবে আটকাও, আমি সেটাই দেখতে চাই। ঈশান এমন ধারা কথাতে পরী ভয় পেয়ে যায়। ঈশান যেদিন কলেজ থেকে বেরিয়ে যায়, পরদিন যখন কলেজে আসে তখন একটা ক্লাসে বাদেই ওর প্রিন্সিপালের রুমে ডাক পড়ল। ঈশান ভাবতে পারেনি যে পরী আব্বুকে সবটা বলে দিয়েছে। এইসব কিছু জানাজানি হওয়ার পর যে এত বেশি ঝামেলা হবে সেটা জানতো না, তাহলে কখনোই প্রিন্সিপালের রুমে যেত না। প্রিন্সিপালের রুমে যাওয়ার পর ওকে দেখে এই লোকটা বেশ কিছুক্ষণ রাগী চোখে তাকিয়ে থেকে বলেছিল, আমি তোমাকে ভালো ছেলে বলে জানতাম। তোমার আব্বু এত নাম ডাকে, এত বড় একজন বিজনেসম্যান, সেখানে তুমি কিনা আমার মতো একটা সামান্য লোকের মেয়ের পেছনে পড়ে আছো আর বখাটেদের মতো এসব প্রেম ভালোবাসার জন্য জোর করে যাচ্ছ। এটা কোনো শিক্ষার প্রমাণ হতে পারে না। তোমার আব্বু আম্মু হয়তো তোমাকে শিক্ষা ঠিক মতো দিতে পারেনি, সেজন্য তুমি এরকম বিহেভ করছো। স্যার, আমাকে যা বলার বলুন। আমার আব্বু আম্মুর কোনো দোষ নেই। দোষ করে থাকলে, ভুল করে থাকলে আমি করেছি। ভালোবাসা কোনো অন্যায় নয়, সেটা আপনিও খুব ভালো করেই জানেন। আপনার মেয়েকে ভালোবাসাটা যদি আমার জন্য অন্যায় হয়, তাহলে সেই অন্যায়ের শাস্তি দিতে পারেন, কিন্তু ভুলেও আমার আব্বু আম্মুকে নিয়ে একটা বাজে কথাও বলবেন না। একেই অন্যায় করছো, তার উপর বুক ফুলে কথা বলে যাচ্ছ। তোমার শিক্ষা দীক্ষার আসলে খুব অভাব আছে। স্যার, আবারও বলছি, আপনি আমাকে এসব কথা বলতে পারেন না। আপনি একজন শিক্ষক হয়ে আমাকে সব আজে বাজে কথা বলার রাইট রাখেন না। আমি অন্যায় করলে তার জন্য আপনি শাসন করতে পারেন, বকতে পারেন, তাই বলে এরকম কথা বলা আপনার দ্বারা মানায় না। খুব তো বড় বড় কথা বলছো, তাহলে তুমি যে কাজগুলো করছো সেটা কি খুব বেশি ভালো করছো? তোমার আব্বু এত ভালো একজন মানুষ, তার ছেলে হয়ে তুমি এগুলো কি করে করতে পেরেছো? আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, আজকের পর থেকে তুমি আর আমার মেয়ের আশেপাশে আসবে না। ঈশান ভালোবাসার কথা যখনই বলতে যাবে তখনই ভদ্রলোক বেশ খানিকটা সিন ক্রিয়েট করে দাঁড়িয়ে পড়ল আর বেশ খানিকটা উত্তেজিত কণ্ঠে বলতে লাগলো, কিসের ভালোবাসা? কলেজে আসে মানুষ লেখাপড়া করতে, আর তুমি এসেছো প্রেম ভালোবাসা করতে? এই তোমার মতো ছেলেদের জন্য আমার মেয়ের মতো কমলমতি মেয়েরা রাস্তায় ফেরাতে পারে না। তোমাদের কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই? বাবা মা কি তোমাদের এগুলো করার জন্যই পাঠিয়েছে? ঈশান চোখ গরম করে তাকাতেই এর মাঝে ওর বন্ধুরা বুঝতে পারে প্রিন্সিপাল স্যারের রুমের সামনে চলে আসে। অনেকেই স্যারের অফিস রুমের সামনে জড়ো হয়েছে। এর মাঝে পড়ি এসে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে আছে। ঈশানকে এরকম রাগী কণ্ঠে কথা বলতে শুনে আর ওর আব্বুকে এমন সিন ক্রিয়েট করতে দেখে পরি ভয় পেয়ে গেল। এর মাঝখানে বন্ধুরা অফিস রুমে অনুমতি না নিয়ে ঢুকে তারপর তাড়াহুড়ো করে ছেলেটাকে দুই ফাঁস থেকে দুজন ধরে স্যারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সরি স্যার, আসলে ঈশান বুঝতে পারেনি, আমরা ওকে নিয়ে যাচ্ছি। স্যার, আপনি রাগ করবেন না প্লিজ, আর ভুলভাল কোনো সিদ্ধান্ত নেবেন না। ও ভুল করেছে,
তার জন্য ওর বাসায় বলবেন না প্লিজ। আমরা কথা দিচ্ছি ও এখান থেকে ভালো হয়ে যাবে, আর ও কিছু করবে না। স্যার প্লিজ আপনারা করবেন না। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও। আর যদি এরপর থেকে আমার মেয়ের পেছনে কিংবা আশেপাশেও দেখি না, তাহলে কিন্তু আমি কলেজ থেকে ওকে রাস্টিকেট করতে বাধ্য হব। ঈশান নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই দুজনে জোর করে সেখান থেকে বের করে নিয়ে যেতে যেতে বলল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? বারবার করে বারণ করার সত্ত্বেও এমন করলি? যে মেয়ে তোকে পছন্দ করে না, ভালোবাসে না, তাকে জোর করে বোঝানোর কিংবা ভালোবাসার কি খুব বেশি দরকার ছিল? তুই কি পাগল হয়েছিস নাকি, না তোর মাথা খারাপ হয়ে গেছে যার জন্য এরকম করছিস? আমি ওকে ভালোবাসি, এখানে পাগলামের কি হলো? আমি ভালোবাসি বলেই ওকে বলেছি। বন্ধুরা ঈশানকে বাইরে নিয়ে আসে, তারপর জোর করে এক জায়গায় নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে বলতে লাগলো, আবুজ বাচ্চার মতো কেন সিনক্রেট করছিস? তুই বুঝতে পারছিস না এই মেয়ে তোকে পছন্দ করে না, ও তোকে দেখলে ভয় পায়, তাহলে কেন এরকম ভালোবাসা দেখাতে হবে? কলেজের এত এত মেয়ে তোর জন্য পাগল, সেখানে এই মেয়ের জন্য তুই কেন পাগল? তুই না বলতেই কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়াবি না, তাহলে এর সাথে জড়ানোর কি খুব বেশি দরকার ছিল? তোরা বুঝতে পারছিস না আমি পরীকে ভালোবাসি, তাহলে ছাড়বো কি করে? তুই পেরেছিলি তোর গার্লফ্রেন্ডকে ছাড়তে, সেই তো ঠিকই কান্নাকাটি করে ওকে আবার সেই ফিরিয়ে আনতে বাধ্য হয়েছিলি। তুই বুঝতে পারছিস না যাকে ভালোবাসি তাকে কি করে ছাড়বো? যে তোকে ভালোবাসে না তাকে ছাড়তে হবে, এটা স্বাভাবিক বিষয়। আর এটা মেনে নি, যত তাড়াতাড়ি এই বিষয়টা মেনে নিতে পারবে ততই তোর জন্য ভালো হবে। ঈশান কিছু বলতে যাবে তার আগেই শুভ ওর একটা হাত দুই হাতের মুঠোয় নিয়ে ধরে বলতে আরম্ভ করলো, দোষ, আমার কথা শোন প্লিজ, পাগলামি করিস না। আঙ্কেল আন্টি জানতে পারলে অনেক রাগারাগি করবে আর কষ্ট পাবে। আঙ্কেল আন্টি তোকে এত স্বাধীনতা দিয়েছে, তাদের কথার বিরুদ্ধে গিয়ে তুই যদি এমন উল্টোপাল্টা করিস কিছু, তাহলে ওরা অনেক কষ্ট পাবে। এসব ওরা জানতে পারলে অনেক ঝামেলা হবে। কি ঝামেলা হবে? বাসায় বলে দিবে, মারবে, বকবে? এগুলো তো অনেক আগে থেকেই চলছে। তাছাড়া তোর কি মনে হয় প্রিন্সিপাল স্যার এগুলো বাসায় না বলে থাকবে? আর পরীকে যদি না পাই আমি মরে যাব। বিশ্বাস কর, ওকে ছাড়া আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না। ওর ভালোবাসাটা যে আমার খুব বেশি প্রয়োজন। তোকে বুঝিয়ে লাভ নেই, আজ্ঞালানটিকে আমাদেরই বলতে হবে। তোকে বারবার করে বলেছিলাম এগুলো করিস না, এগুলোর মধ্যে জড়ালে শুধু শুধু কষ্ট পাবি। তুই খামাখা এরকম একটা বিপদের মধ্যে নিজেকে ফেলতে চাইছিস। তুই হয়তো কলেজ থেকে বেরিয়ে যাবি, কিন্তু এইসব নিয়ে আঙ্কেল আন্টিকে অনেক কথা শুনতে হবে। আর প্রিন্সিপাল স্যার যদি কিছু বলে তুই সেটা সহ্য করতে পারবি? বন্ধুদের কথাতে ঈশানের যখন হুঁশ ফিরল তখন ছেলেটা চুপচাপ ওদের কথাগুলো ভাবল। ঈশানকে চুপ করে থাকতে দেখে বন্ধুরা ওকে বুঝিয়ে শুনিয়ে বাসাতে পাঠিয়ে দিল। বাসায় আসতেই এর মাঝখানে আব্বু এসে ঈশানকে কষে দুইটা থাপ্পড় বসালো। ঈশান অবাক হলো এই সময় আব্বুকে দেখে, কারণ এই সময় আব্বুর বাসায় থাকার কথা না। তার উপর বেশ খানিকটা রেগে আছে। ঈশান কিছু বুঝে ওঠার আগেই আব্বু ওকে আবার মারতে গেলে আম্মু ওনাকে আটকে দিল আর বলতে আরম্ভ করলো, ছেলেরা ভুল করেছে তার জন্য এত মারছো কেন? মারলে কি সব সমস্যার সমাধান হবে? আর মেরে কি সব কিছু বোঝানো যায়? তুমি ওকে বুঝিয়ে বললেই তো আর এরকম কোনো কাজ করতো না। তুমি বুঝতে পারছো না ছেলে কত বড় একটা বাজে কাজ করেছে? কলেজের প্রিন্সিপালের মেয়েকে ডিস্টার্ব করেছে, ওর সাথে সিনক্রেট করেছে। এগুলো কি ওর শিক্ষা দীক্ষার মধ্যে পড়ে? তোমার ছেলে স্যারকে বলে এসেছে তার মেয়েকে ভালোবাসে, তাই জোর করে হলেও তাকে বিয়ে করবে। এটা কোনো কথা হলো শায়লা? আব্বু, আমি এই মেয়েকে ভালোবাসি, ওকে ছাড়া আমার পক্ষে থাকা সম্ভব না। আমি ওকে বিয়ে করতে চাই, তোমরা ব্যবস্থা করো। শুনেছো শায়লা তোমার ছেলের কথা? কি সব আজে ফাজে কথা বলছি। ওই মেয়েকে নাকি বিয়ে করবে, তার উপর ওকে ছাড়া নাকি বাঁচতেও পারবে না। এসব কি আবল তাবল কথা বলছি? তোমার ছেলে নির্ঘাত মাথা খারাপ হয়েছে, না হলে এসব কথা বলতে পারতো না। ওগো, তুমি শান্ত হও, আমি ছেলেকে বোঝাচ্ছি। তুমি খামোখা এরকম করে সিনক্রেট করো না, তোমার শরীর খারাপ হবে। আর এরকম করলে কি সব সমস্যার সমাধান হবে বলো? ছেলেটা যেহেতু পছন্দ করে, তাহলে তুমি না হয় একটু ভেবে দেখো। যদি মেয়েকে পছন্দ হয় আর ওর আব্বু রাজি থাকে, তাহলে না হয় ওকে বিয়ে করিয়ে দাও। বিয়ে করাবে তোমার ছেলেকে? আর যদি এরকম কোনো কাণ্ড না ঘটাতো তাহলে কি ওই লোক রাজি হতো না বলো?
এখন রাজি করাবে কি করে ওনাকে? লোকটা ফোন করে এত বাজে বাজে কথা বলেছে, যেটা শোনার পর আমার মাথা হেড হয়ে যাচ্ছে। তোমার স্বাধীনতা আর হাত ভর্তি দেওয়া টাকা পয়সা দেওয়ার এটাই প্রতিদান হিসেবে দিলে, তাই না? না চাইতেও সব কিছু পেয়েছো, তার জন্য এখন আমাকে শাস্তি দিলে তোমরা। আব্বু ঈশানকে বারবার মারতে যাচ্ছিল, যার জন্য ছেলেটা সেখানে চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর একটা সময় যখন আম্মু আব্বুকে নিয়ে যাচ্ছিল, তখন ঈশান বলতে লাগলো, আব্বু, আমি ওই মেয়েকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। বিয়ে যদি করতেই হয় ওকে করব। ও যদি আমাকে ভালো নাও বাসে, জোর করে হলেও আমি ওকে বিয়ে করব। শুনেছো শায়লা, তোমার ছেলের কথা শুনেছো? কি সব আজে বাজে কথা বলছে আমার সামনে। এরকম করে পাগলামি করলে কি ওকে বোঝানো যাবে? বুঝতে পারছো কোনটা ভুল কোনটা ঠিক? তারপরেও এরকম একটা কথা বলছি, বিয়ের বয়স হয়েছে, ওকে বিয়ে করাবো, কিন্তু তাই বলে এরকম কথাও বলতে পারে কি করে? যাকে ভালোবাসি তাকে বিয়ে না করলে কাকে করব আব্বু? আম্মু জোর করে আব্বুকে নিয়ে গেল। তখন ঈশান সেখানেই কিছুক্ষণ বসে রইল। আম্মু আসতেই ছেলেটা সেখান থেকে চলে গেল। বুঝতে পারলো যে এখন মাথাটা নিজেরও গরম হয়ে আছে, আম্মুকে কিছু বললে আম্মু কষ্ট পাবে, তাই সেখান থেকে চলে গেল। এমন করে মাঝে কেটেছে আরও 2টা দিন। ঈশান অনেক ভেবেচিন্তে সেদিন কলেজে আসে। তারপর এসে পরীকে খুঁজতে থাকে, কিন্তু পরীকে দেখলে ওর বান্ধবীদের সাথে কলেজের পেছন দিকটায় বসে আড্ডা দিচ্ছে। তখন ঈশান ওর বন্ধুদের ফোন করে এমন কিছু বলল, যার জন্য ওর বন্ধুরা রাজি হলো না। ছেলেটা উপায় না পেয়ে ওর কলেজের বাইরে যে বন্ধুগুলো ছিল তাদের ফোন করলো। সবাইকে সবটা জানাতেই ওরা প্রথমে রাজি হচ্ছিল না। তখন ঈশান ওদেরকে বলতে লাগলো, তোদের যদি টাকা পয়সা চাই, অন্য কিছুর প্রয়োজন হয় আমাকে বলবি, আমি সব দিতে রাজি আছি, কিন্তু এই কাজটা আমাকে করে দিতেই হবে। আমার বন্ধুরাও আমাকে এখন সাপোর্ট করছে না। আমি তোদের খুব কাছের ভেবেই কল করেছি। এখন যদি তোরা আমাকে হেল্প না করিস, তাহলে ভবিষ্যতে আমাকে তোদের পাশে পাবি না। তোরা খুব ভালো করেই জানিস যে কি পরিস্থিতির মধ্যে থেকে আমার কারণে বেরিয়ে আসতে পেরেছিস। নেশা করতে গিয়ে ধরা খেয়েছিলি, তারপর পুলিশে তোদের ধরে নিয়ে যাচ্ছিল, আমি কিন্তু তোদের বাঁচিয়েছি। এখনও সময় আছে, আমার কথা শোন। আমি যেটা বলছি সেটা কর। টাকা পয়সা লাগলে আমি তোদের দিব, তারপরও আমাকে এইটুকু হেল্প করতেই হবে। আমি যে ওকে ছাড়া থাকতে পারবো না, বিশ্বাস কর। ঈশানের কথাতে বন্ধুরা রাজি হয়। তারপর 1 ঘন্টার মধ্যে ওরা কলেজে চলে আসে। এসে দেখতে পায় ঈশান একটা জায়গায় দাঁড়িয়ে আছে। ওরা এসে ঈশানকে বিষয়টা জিজ্ঞেস করতেই তখন কয়েকটা ছেলেপেলেকে নিয়ে ঈশান কলেজে পেছন দিকটায় চলে গেল। পুরী যেখানে বসে এতক্ষণ যাবৎ আড্ডা দিবে ভাবতে পারিনি। ভেবেছিলাম মেয়েটা ক্লাসে যাবে, কিন্তু না, তেমন কিছুই হলো না। মেয়েটা ক্লাসে না গিয়ে এখানেই বসে বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিল। হয়তো ঈশানের ভয়। ছেলেগুলো গিয়ে পরীকে ঈশানের কথা মতো ওর বান্ধবীদের সামনে থেকে তুলে আনে। তারপর যখন ওকে কলেজে সবার সামনে দিয়ে নিয়ে যেতে আরম্ভ করে, তখন সবাই অনেক অবাক চোখে তাকিয়েছিল। ঈশান সবার পেছন পেছন আসছিল। তারপর একটা গাড়িতে করে নিয়ে পরীকে নিয়ে ওরা 8 ঘন্টা পরে একটা কাজী অফিসে চলে আসে। ঈশান মেয়েটাকে কোলে করে তারপর কাজী অফিসে নিয়ে গিয়ে বসায়, কিন্তু মেয়েটা ততক্ষণে জ্ঞান ফেরেনি। এর মাঝে কাজী বিয়ের কার্যক্রম শুরু করে দিয়েছে। ঈশান মেয়েটাকে একটা চেয়ারে বসিয়ে দেয়। তারপর বোতল থেকে পানি নিয়ে মুখে ছিটে দিতেই পরী ধরফরিয়ে উঠে বসে, আর পাশে ঈশানকে দেখেই ভয়ে কান্নাকাটি শুরু করে দেয়। ঈশান পরীকে 2 হাতে জড়িয়ে ধরে বলতে লাগলো, জান পাখি, কিচ্ছু হয়নি, আমি আছি। দেখো, আমি তো তোমাকে ভালোবাসি, বলো। আমি না তোমাকে হারাতে পারবো না, সেজন্য আজকে বিয়েটা করে নেব। দেখো, এরপর থেকে আমি তোমার কোনো কথার অবাধ্য হব না। তুমি শুধু আমার সাথেই থাকবে, জান। না না, আমি কিছুই করতে পারবো না। আমাকে ছেড়ে দাও, নাহলে আমি পুলিশকে কমপ্লেন করে দেবো। আব্বুকে সব বলে দেবো। আব্বু জানতে পারলে কিন্তু তোমার তোমার খবর করে ছেড়ে দেবে। তুমি আমাকে যেতে দাও প্লিজ। আব্বু 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 এত ভালোবাসি, তারপরও তোমার আব্বুর কথাই মনে পড়ছে? আমার কথাটা তুমি একটুও ভাবছো না? একটা বার ভাবছো না যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না? তোমার কি মনে হয় তোমার আব্বু এসে তোমাকে আমার হাত থেকে নিয়ে যেতে পারবে? কখনোই পারবে না। পরী ভয় পেয়ে গেল। এর মাঝখানে ঈশান বিয়ের জন্য বলতেই মেয়েটা যখন বারণ করছিল, তখন ঈশান বলতে লাগলো, বুঝেছি, সোজা কথায় কাজ হবে না তো? ঠিক আছে, তাহলে বাঁকা পথে যাচ্ছি। তুমি বিয়ে করবে না তো, জান পাখি? না না, আমি বিয়েটি করতে পারবো না। আব্বু আমার কথায় অবাধ্য হয়ে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তাছাড়া তোমাকে তো আমি বলেই দিয়েছি আমি এগুলো পছন্দ করি না।
তুমি খুব ভালো করে জানো আব্বু তোমার প্রতি রেগে আছে। তুমি আব্বু আমাকে গিয়ে রাজি করো, তারপরে অনেকবার করে সেদিন বলেছিলাম যে বাসায় বলে যদি বিয়ের প্রস্তাব পাঠাই সবাই যদি রাজি হয় তাহলে রাজি হবে কিনা, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। তখন শুনলে কিন্তু আমি অনেক ভালোভাবেই তোমাকে ভালোবেসে নিজের সাথে জড়িয়ে নিতাম, বিয়ে করে নিতাম। কিন্তু এখন এসব বলে কোনো কাজ হবে না জান, বিয়েটা তোমাকে করতেই হবে। বিয়ে করবে কিনা সেটা বলো, আর যদি না করো তার জন্য কিন্তু অন্য ব্যবস্থা আছে। কি 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 করবে তুমি? আমাকে মেরে ফেলবে? মেরে ফেলো, তাও ভালো। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। না না না, আমি তোমাকে কেন মারবো জান? মারবো তো আমি নিজেকে। তুমি খুব ভালো করেই বুঝতে পারছো যে আমি ঠিক কতটুকু রাগি, আর আমি নিজেকে শেষ করে দেব। তার জন্য দায়ী থাকবে তুমি। আমি যদি তোমাকে না পাই, যদি নিজেকে শেষ করে দিই, তার জন্য তুমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। আমি সেটা খুব ভালো করে জানি। বললাম তো তোমাকে ভালোবাসি না, তারপরেও কেন আমাকে ডিস্টার্ব করছো বারবার? জোর করে কেন আমাকে ভালোবাসতে বাধ্য করছো? কারণ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বেবি। তোমাকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব না। ওই জন্য জোর করে হলেও তোমাকে আমার ভালোবাসতেই হবে সোনা। পরি এবার ফুপিয়ে কেঁদে উঠল। এর মাঝখানে ঈশান ওর একটা বন্ধুকে ইশারা করতে এগিয়ে আসলো। তারপর একটা রিভলভার বার করে যখন নিয়ে পরির মাথায় ধরতে যাবে, তখন ঈশান সেটা নিয়ে লোড করে নিজের মাথায় ঠেকিয়ে বলতে আরম্ভ করলো, বিয়ে করবে না তো আমাকে? শেষবারের মতো বলছি, বিয়ে করবে কি না বলো জান পাখি। বলছিলাম তো বিয়ে করবো না, তারপরে কেন জোর করছো? ঠিক আছে, বিয়ে করবে না? আমি সুইসাইড নোটে তোমার নামটা লিখে দিয়ে তারপর সুইসাইড করে নিয়েছি। এই, তোর আমার লাশটাকে থানায় দিয়ে আসিস আর বলিস এই মেয়েটা আমাকে মেরেছে। কেমন? তাহলে দেখবি খেলাটা জমে যাবে। আমি তো বেঁচে থাকতে তোমাকে পাবোই না, আর তারপর মরে গিয়েও তোমাদের কাউকে শান্তিতে থাকতে দেবো না। তোমার বাবার আর তোমার সব দায়িত্ব নিতে হবে এগুলোর। ঈশান কথাটা বলেই যখন ট্রিগারটা টেনে দিতে যাবে, তখনই পরি উঠে এসে থাপ্পড় দিয়ে ওর হাত থেকে রিভলভারটা ফেলে দিল। ঈশান মেয়েটাকে জাপটে দুই হাতে জড়িয়ে ধরে ওর মাথায় চুমু খেয়ে মুচকি হেসে বলতে লাগলো, আমি জানতাম তো আমার জান পাখিটা আমাকে মরতে দেবে না। কাজী সাহেব, বিয়ের কাজ শুরু করুন, আমার জান পাখিটা রাজি আছে। ঈশান আবার রিভলভারটা উঠিয়ে আনতে গেলে পরি ওর হাত ধরে টেনে ধরল। তারপর জোর করে বসিয়ে দিল আর বলতে লাগলো, তুমি জোর করছো আমাকে। এরকম করে বিয়ে করলে কেউ মানবে না। তোমার আব্বু আম্মু কেউ এই বিয়ে মেনে নেবে না। তুমি জোর করে শুধু ঝামেলাটাই বাড়াচ্ছ। এমনটা কেন করছো? আমি কি ক্ষতি করেছি তোমার? তুমি আমার ক্ষতি করেছো, অনেক বড় ক্ষতি করেছো। আমার মন চুরি করেছো, আমার ভেতরটাকে ভালোবাসায় রঙিন করে দিয়েছো। তোমাকে ছাড়া থাকা যে আমার পক্ষে সম্ভব না বেবি। তুমি আমাকে বাঁচিয়েছো, তার মানে এই না যে তুমি এখন বিয়েটা করবে না বললে আমি ছেড়ে দিব। পরি, আবার বলছি সাইন করো। আর যদি বেশি তেড়িবেড়ি করো তাহলে কি হবে জানো তো? না না, আমি সাইন করতে রাজি। আমি সাইন করতে রাজি আছি। তুমি উল্টোপাল্টা কিছু করো না প্লিজ। আমি বলছি তো আমি বিয়ে করে নেব। পরি কান্না করতে লাগলো। এর মাঝে কাজী ওদের বিয়ের পেপারে সাইন করে দিতে বললে পরি প্রথমে করছিল না। ঈশান বারবার করে ওকে রিকোয়েস্ট করেও যখন মেয়েটা চুপ করে রইল, তখন ওর একটা বন্ধুকে ঈশান রিভলভারটা উঠিয়ে আনতে বললে সে উঠিয়ে এনে ঈশানের হাতে দিতেই পরি তাড়াহুড়ো করে সাইনটা করে দিল। তারপরই মেয়েটা ফুপিয়ে কেঁদে উঠল। ঈশান বিয়েটা সম্পূর্ণ করলো। কাজীকে তার প্রাপ্য বুঝিয়ে দিয়ে বন্ধুদের হাতে কিছু টাকা দিয়ে দিল। ওরা ঈশানকে একদম বাসার সামনে এনে নামিয়ে দিয়ে তারপর চলে যেতে তখন ছেলেটা পরীকে কোলে ওঠালো। মেয়েটা এখনও ফুপিয়ে কান্না করেই যাচ্ছে। ঈশান ওকে একটা ধমক দিয়ে বলতে লাগলো, জান পাখি, তুমি কান্নাকাটি করলে আমার যে খারাপ লাগবে তুমি বুঝতে পারো না সোনা। তুমি আমার সাথে এমন কেন করছো? আমি কি এমন অন্যায় করছি যার সাথে তুমি এরকম কষ্ট দিচ্ছ আমাকে? তুমি তুমি খুবই বাজে ছিলে, খুবই বাজে ছিলে। আমি সেটা খুব ভালো করে জানি, ওই জন্যই তো তুমি আমাকে ভালোবাসতে পারোনি, তাই না জান পাখি? কিন্তু আমার ভালোবাসাটা দিন শেষে তোমাকে আমার প্রতি ভালোবাসার সৃষ্টি করতে বাধ্য করবে। তুমি আমাকে ভালোবাসতে বাধ্য হবে। কখনোই না। আমি তোমাকে একটু ভালোবাসবো না। তুমি খুব বাজে একটা ছেলে, আমাকে জোর করে উঠিয়ে নিয়েছো। এগুলোর জন্য আমি তোমাকে ঘৃণা করি, প্রচণ্ড পরিমাণে ঘৃণা করি। সুযোগ পেলে আমি ঠিকই পালিয়ে যাবো, দেখো। তারপরে তুমি আমাকে কোথাও থেকে খুঁজে আনো না। ঈশান পরীর কপালে একটা চুমু খেয়ে তারপর কলিং বেল দিতেই আম্মু যখন দরজা খুলে দিল,
তখন মেয়েটাকে নিয়ে ডাইনিংয়ে এসে দাঁড় করিয়ে দিল। আম্মু দুজনকে দেখে অবাক হলো। পরীকে ঈশান আম্মুকে দেখে সালাম করতে বললে রাগী চোখে তাকাতেই মেয়েটা তাড়াহুড়ো করে বসে সালাম করলো। আম্মু ওকে উঠিয়ে নিল। ঈশানও সালাম করতে গেলে তখন আম্মু বলতে লাগলো, এই মেয়েকে কোথা থেকে আনলে? তোমার বিয়ে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে ঈশান। তুমি এত বাজে কিভাবে হতে পারলে যে একটা মেয়েকে বাসায় নিয়ে এসেছো? এমনিতেই আনিনি আম্মু, ও আমার বউ আজকে থেকে। আমরা একটু আগেই বিয়ে করেছি। আমি তোমাকে আমাদের বিয়ের পেপারসগুলো দেখাচ্ছি আম্মু। এবার আম্মুকে ঈশান দুজনের বিয়ের পেপারগুলো দেখাতেই আম্মু হতবাক হয়ে গেল। তারপর তাড়াহুড়ো করে চলে গেল। ভদ্রমহিলা একটু বাদেই ফিরে আসলেন। ঈশান ভেবেছিল বউকে বরণ করবে আম্মু। এরকম কিছু দেখে এবার ঈশান অবাক হয়ে গেল। 15 মিনিট বাদেই আব্বু আসলো। বাসার ভেতর ঢুকে দেখলো একটা মেয়ে ফুপিয়ে কান্না করছে। ঈশান ওকে বুকের মাঝে জড়িয়ে ধরে রেখেছে। এবার আব্বু এসে দাঁড়াতেই ঈশান তাড়াহুড়ো করে পরীকে ছেড়ে দিল আর পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে আব্বু ওকে উঠেই কষে কয়েকটা থাপ্পড় মারলো আর বলতে লাগলো, তোমার মতো একটা বাজে ছেলেকে আমি জন্ম দিয়েছি, সেটার জন্য আমাকে নিজেকেই কুলাঙ্গার বলে মনে হচ্ছে। তোমাকে আমি কি করেছে জন্ম দিয়েছিলাম সেটা শুধু ওপরওয়ালাই জানে। এত কিছুর পরও তুমি এই মেয়েকে জোর করে উঠিয়ে নিয়ে আসলে। ওর আব্বু যদি এখন জানতে পারে তাহলে কি হবে ভেবেছো? আব্বু প্লিজ তুমি কিছু একটা করো। আমি কথা দিচ্ছি এরপর থেকে ভালো হয়ে যাব। আমি ওকে পেয়েছি, দেখো এরপর থেকে আর কখনো তোমাদের কথার অবাধ্য হবে না। তোমরা আমাকে যা বলবে আমি তাই শুনবো। আমি সত্যি কথা দিচ্ছি এরপর থেকে আর কোনো কিছুতেই তোমাদের অবাধ্য হবে না। আমি ওকে ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারতাম না। বিশ্বাস করো আমি সত্যি পাগল হয়ে যাব। জান পাখি তুমি বলো না আব্বু আম্মুকে তুমি সহজেই বিয়ে করেছো। দেখো আব্বু আম্মু কিন্তু আমার উপর রাগ করে আছে। তুমি আমার সাথে থাকলে, আমার পাশে থাকলে ওরা ঠিকই আমাদের মেনে নেবে। তুমি কথা বলো শোনা। দেখো এখন রাগ জেদ করে এমন কিছু করো না যার জন্য আমাকে কষ্ট পেতে হয়। শোনা প্লিজ আমার কথাটা শোনো, বলো তুমি আব্বু আম্মুকে বলো। এবার আম্মু এসে জোর করে ঈশানকে পরীর কাছ থেকে সরিয়ে নিল। তারপর মেয়েটাকে এক জায়গায় টেনে বসিয়ে ওর চোখের পানি মুছে দিয়ে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, মামুনি, তুমি বলো তো তোমার সাথে ঠিক কি কি বিহেভ করেছে আমার ছেলেটা? তুমি সঠিক বলো, আর সত্যি তোমাদের বিয়েটা হয়েছে কি না সেটা বলো। তুমি ওকে বিয়ে করলে কেন? তুমি না ওকে ভালোবাসতে না? তুমি না তোমার আব্বুর কাছে কমপ্লেন করেছিলে? তাহলে কেন বিয়ে করতে গেলে? পরী আরও জোরে জোরে ফুপিয়ে কেঁদে উঠল আর ভয়ে ভয়ে বলতে লাগলো, আন্টি আমি বিয়ে করতে চাইনি, কিন্তু আপনাদের ছেলে আমাকে জোর করে বিয়ে করতে বাধ্য করেছে। আমাকেও সুইসাইডের জন্য ফাঁসিয়ে দিতে চেয়েছিল আর আর ব্ল্যাকমেল করে বিয়েটা করেছে। বিশেষ করো আমি সত্যি ওকে ভালোবাসি না, আর ওকে বারবার বারণ করার সত্ত্বেও এরকম পাগলামি করেছে। আমি ওকে বোঝাতেই পারছি না আমি বিয়ে করতে চাইনি। এখন আব্বু আমাকে আমি কি জবাব দেবো? ওরা যে আমাকে মেরেই ফেলবে। জান পাখি তুমি এমন কেন বলতেছো? দেখো আব্বু আম্মু কিন্তু আরও রেগে যাবে। তুমি বুঝতে পারছো যে আব্বু আম্মু ঠিক কতটুকু রেগে আছে? এখন যদি তুমি আমাকে বিয়ে করেছো সেটা অস্বীকার করো তাহলে কিন্তু আব্বু আম্মু সত্যি আমাকে মারবে। এখন এরকম কথা বলতে হয় না জান পাখি, আমার কথা শোনো। দেখো সব ঠিক হয়ে যাবে। ঈশান পরীর কাছে আসতে গেলে মেয়েটা জোরে জোরে কাঁদতে লাগলো। আব্বু ওকে আরও কয়েকটা থাপ্পড় বসালো। তারপর কোমর থেকে বেল্টটা খুলে নিয়ে ইচ্ছে মতো ছেলেকে মারতে আরম্ভ করলো। ঈশান আব্বুর এরকম কর্মকাণ্ডে ভয় পেয়ে গেল। আব্বু বেল্ট দিয়ে ঈশানকে ইচ্ছে মতো মারতে লাগলো। তারপরও ঈশান পরীকে বলে যাচ্ছিল, পরি বেবি আমার কথা শোনো। দেখো আমি যে তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি শোনা। তুমি এরকম পাগলামি করলে আমি যে হাইপার হয়ে যাব, আর আমি হাইপার হলে যে সব কিছু তছনছ করে ফেলবো। তুমি বুঝতে পারছো না তোমাকে ছাড়া আমি নিঃস্ব হয়ে যাবো জান পাখি। কেন পাগলামি করছো? বিশ্বাস করো আমি না তোমাকে ছাড়া সত্যিই মরে যাবো শোনা। ঈশান যতবার পরীর কাছে আসার চেষ্টা করছে ততবারই মেয়েটা জোরে জোরে কান্না করছে আর আব্বুর রাগটা যেন তাতেই বেড়ে যাচ্ছে। আব্বুকে আটকানোর চেষ্টা করেও লাভ হলো না। ঈশানকে আব্বু ইচ্ছে মতো মেরেছে। ভদ্রলোক নিজেই ঘেমে নিয়ে একাকার। ছেলেটা ফ্লোরে বসে থেকে শুধু পরীকে বারবারই বলেছে, পরি বেবি আমি তোমাকে ছাড়া কিছুতেই ভালো থাকতে পারবো না। আমাকে একটাবার শুধু ভালোবেসে দেখো যান। পরী জীবনে এমন একটা বাজে পরিস্থিতির মুখে কখনো পড়েনি। শায়লা বেগম স্বামীকে আটকাতেই এর মাঝখানে বাসার কলিং বেল বাজতে লাগলো।
আম্মু গিয়ে তাড়াহুড়ো করে দরজা খুলে দিতেই এবার পরীর আব্বুকে দাঁড়িয়ে থাকতে দেখলো। আব্বুকে দেখে যেন মেয়েটার আরও আবেগ ইমোশন জেগে উঠল, যার জন্য মেয়েটা দৌড়ে গিয়ে ওর আব্বুকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। আর তাতেই পরীর আব্বু আবেগে ইমোশনাল হয়ে পড়ল আর পরীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মামনি কিছু করেনি তো তোমার কোনো ক্ষতি করেনি তো? সত্যি করে বলো কি হয়েছে? কাঁদছো কেন মামনি? আব্বু চলে আসছে দেখো, আর কোনো ক্ষতি হতে দেবে না তোমার। এবার তো সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস করো, আমি তোমাকে নিতে এসেছি। ঈশান এর মাঝে উঠে আসলো আর পুলিশ অফিসার তখনই ঈশানের শার্টের কলার ধরে বলতে আরম্ভ করলো, আফজাল সাহেব, এই মুহূর্তে আপনার ছেলেকে আমরা নিয়ে যেতে বাধ্য হচ্ছি। উনি আপনার ছেলের নামে মামলা করছে। আমি আশা করছি আপনি আমাদের আটকাবেন না, আর আটকাতে আসলে কিন্তু আমাদের আইনি ব্যবস্থা নিতে হবে, সেটা আপনি খুব ভালো করে বুঝতে পারছেন। স্যার প্লিজ ওকে এখান থেকে নিয়ে যাবেন না, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। বিশ্বাস করেন, ও আমাকে ভালোবাসে আর আমরা বিয়ে করেছি। বেবি, তুমি আব্বুকে বলো আমাকে বিয়ে করেছো। জান বাকি প্লিজ আমার কথা শোনো, তুমি এখান থেকে যেও না শোনা, তুমি এখান থেকে গেলে কিন্তু আমি পাগল হয়ে যাব। ঈশানের এরকম পাগলামিতে এবার পুলিশ অফিসার ওর হাতে হাত করা পরিয়ে দিল আর পরি অন্যদিকে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। ভয়ে মেয়েটা একদম হকচকিয়ে গেছে, কিছু বলতেও পারছে না। এর মাঝে পরির আব্বু বলতে লাগলো, আপনাকে আমি বারবার করে রিকোয়েস্ট করছিলাম আপনার ছেলেকে আটকান, কিন্তু আপনি সেটা করতে পারেননি। সেজন্য আমাকে বাধ্য হয়ে আজকে পুলিশ অফিসারের কাছে যেতে হয়েছে। আমি তখনই কেস তুলে নেব যখন আপনাদের ছেলে শোধরাবেন, তার আগে নয়। আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, যদি বিয়ে টিয়ে কিছু হয়েও থাকে, এই বিয়ে আমি মানি না। দুদিন বাদেই এই বিয়ের জন্য ডিভোর্স হবে। আর তোমাকে বলছি, তুমি যে অন্যায়টা আজকে করলে, এই জন্য আমি তোমাকে কখনোই মাফ করব না। আব্বু আম্মু প্লিজ ওদের আটকাও না, পরীকে নিয়ে যাবে ওর আব্বু। আমি ওকে ছাড়া থাকতে পারবো না, বিশ্বাস করো, আমি সত্যিই মরে যাবো পরী। জানবা কি, তুমি জানো না আমি ঠিক তোমাকে কতটুকু ভালোবাসি। তোমার জন্য যে আমি পাগল হয়ে যাবো শোনা। প্লিজ তোমাকে নিয়ে যেতে দিও না। তুমি বলো তুমি আমাকে ভালোবাসো, তাহলে দেখো তোমার আব্বু তোমাকে নিয়ে যেতে পারবে না। বিশ্বাস করো, আমি কথা দিচ্ছি আর কখনো এরকম কিছু করবো না। এবার থেকে তোমাকে শুধু ভালোবাসবো আর কোনোভাবে তোমাকে কষ্ট দেব না, সবসময় তোমাকে আগলে রাখবো। বিশ্বাস করো শোনা। পুলিশ অফিসার, ওকে নিয়ে যান, ওকে আর কখনো ছাড়বে না যতদিন না ও শোধরাবে। যখন নিজে থেকে বলবে ওর ভুল বুঝতে পেরেছে আর এরকম কিছু করবে না, সেদিনে ওকে আমি বাসায় আনবো, তার আগে নয়। ওগো, তুমি এসব কি বলছো? একমাত্র ছেলেকে পুলিশে ধরে নিয়ে যাবে, তুমি আটকাবে না? তুমি এরকম রাগ জেদ দেখিয়ে কথা বললে ছেলের খারাপ হবে। তুমি একটু আটকাও ওদের। আপনি দয়া করে আমার ছেলেকে ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি আমার ছেলে ভালো হয়ে যাবে। এটা এবারের মতো আপনি কেসটা তুলে নিন। ও আপনার মেয়েকে ভুলে যাবে আর কখনো আপনার মেয়ের আশেপাশে আসবে না। যে ভুল করেছে তার জন্য আমি হাত জোর করে। আগে আপনার ছেলেকে শোধরান, তারপরে আমি সব নিয়ে ভাববো। যখন নিজে থেকে শুধরে যাবে, নিজে থেকে বলবে, তখন আমি ঠিকই তুলে নিব। আমি পরীকে ছাড়া থাকতে পারবো না। আম্মু, তোমরা আমাকে জোর করে যদি থানাতে সারা জীবন আটকে রাখো, তারপরেও আমি শুধু বলবো আমি পরীকে চাই। ছেলের কথাতেই আব্বু এসে আবারও 2টা থাপ্পড় বসালো। ঈশান অসহায়ভাবে আব্বুর দিকে তাকিয়ে রইল। আজকে আব্বু আম্মুকে বড্ড বেশি অচেনা লাগছে ঈশানের। এদের সবার ব্যবহারটাকে ঠিক তিক্ততায় পরিণত হয়েছে। তাহলে কি অতিরিক্ত ভালোবাসাটা ওর জন্য কাল হয়ে দাঁড়ালো? ঈশান কথাগুলো ভেবে চোখের পানি ছেড়ে দিল। আব্বুর কথাতে পুলিশ অফিসার ওকে থানায় নিয়ে আসলো। এরপর কি হয়েছে ওদিকে ঈশান জানে না, তবে থানায় আসার পর পুলিশ অফিসার ওকে বেধড়কভাবে মেরেছে, যার জন্য ছেলেটা দাঁড়াতেও পারছে না। একটা সময় মার খেতে খেতে জ্ঞান হারিয়ে ফেলেছে। তারপরও পরিণামটা মুখ থেকে সরেনি। মেয়েটা ওকে এত ঘৃণা করে সেটা ঈশান জানতো না। তারপরও ছেলেটা ওকে পাগলের মতো ভালোবাসে। ঈশান শুনেছিল অতিরিক্ত ভালোবাসলে মানুষকে কষ্ট পেতে হয়। আজকে সেটারই বারবার রিপিট দেখছে। ঈশানকে মারার পর ওসি নিজেই ক্লান্ত হয়ে পড়ল। তারপর পুরো 12 ঘন্টা পর ছেলেটার জ্ঞান ফিরেছে। পরদিন যখন জ্ঞান ফিরল, দেখলো ওকে আগের মতোই বাঁধা অবস্থায় রেখেছে। ঈশান আশেপাশে তাকিয়ে পানি পানি বারবার বলছিল। একজন হাবিলদার এসে পানি দিতেই তখন ওসি সাহেব তাকে বকাঝকা করলো আর বলতে আরম্ভ করলো, তোমাকে না বলেছি ওর আশেপাশে যাবে না, খুব বদমাশ ছেলে। বলকের ছেলে হয়েছে বলে কি সবার মাথা কাঁঠাল ভেঙে খাবে না?
বড্ড বেড়ে গেছে। মেয়েদের সাথে জোর করা, তাকে বিয়ে করে বাসাতে আটকে রাখা, এই বিয়ের স্বাদ ওকে মিটাবো আমি। ওসি সাহেব, আপনি আমাকে মেরে ফেলুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। কারণ আমি যদি একবার বাইরে বেরোতে পারি, আমি পরীকে বুঝিয়ে দিব আমি ওকে ঠিক কতটুকু ভালোবাসি। ওকে আমি আবার জোর করে উঠিয়ে নিয়ে যাব। তার থেকে আপনি আমাকে মেরে ফেলুন, আর ওকে যদি না পাই তাহলে আমি এমনিতেই মরে যাব। তার থেকে না হয় আপনি আমাকে মেরেই ফেলুন, সেটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হবে। তারপরও চুপ করে থাকবেন না, আমি ওকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি ওসি সাহেব। এই তুই কি বুঝতে পারছিস না মেয়েটা তোকে পছন্দ করে না, ভয় পায় তোকে দেখে? তুই বুঝতে পারছিস না এত পাগলামি কেন করিস? এত বড় লোকের ছেলে হয়ে সব কিছু যেখানে পেয়েছিস সেখানে একটা মেয়ের জন্য পাগলামি করছিস। তুই বুঝতে পারছিস না তোর বাবা মা তোর জন্য কষ্ট পাচ্ছে, তারপরও তোকে এরকম করে আমার আঘাত করতে হলো। তোর আব্বু চাইলে পারতো কালকে তোকে আটকে রাখতে, তোকে আমার হাত থেকে ছাড়িয়ে নিতে, কিন্তু সেটা কেন করেনি তুই বুঝতে পারছিস না? যেন তুই শুধরে বাসায় ফিরে যাস, আর তুই সেই পাগলামি করে যাচ্ছিস। আসলে তোর কাণ্ডজ্ঞান নেই, না হলে আব্বু আম্মুর মান সম্মান এমন করে ধুলে মিশাতি না। কি পেয়েছিস এই মেয়ের মাঝে? তোদের লেভেলে না। তোর আব্বুর যত নাম ডাক আছে ওর আব্বুর তা নেই। লোকটা একজন সামান্য প্রিন্সিপাল, আর সেখানে তোর বাবার দেশের এত বড় নাম করা বিজনেসম্যান। এসব বাইরে জানাজানি হলে তোর আব্বু সম্মানের উপর কত বড় আঘাত আসবে একটা আবার ভাবতে পেরেছিস? ঈশান চুপ করে রইল। সারাদিন ওকে খাবার দেওয়া হয়নি। ক্ষুধার জ্বালায় পেটটা একদম পিঠের সাথে মিশে যাচ্ছে। শেষে সন্ধ্যার মুখে ঈশানের বন্ধুরা আসলো ওকে দেখতে। ঈশান ওদের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়েছিল। তখন পুলিশ অফিসার ওকে ছেড়ে দিতেই ছেলেটা এক সাইডে পড়ে আছে, দেওয়ালে পিঠ ঠেকিয়ে। এবার বন্ধুরা খাবার নিয়ে এসেছিল, সেগুলো ঈশানকে দিতেই ছেলেটা তাড়াহুড়ো করে খেতে লাগলো। ঈশানের বন্ধুরা কিছুটা অসহায় চোখে তাকিয়ে থেকে দেখে, তারপর বলতে লাগলো, তোকে বারবার করে বারণ করেছিলাম না যে এগুলোর মধ্যে জড়াস না, তাহলে কেন এগুলোর মধ্যে জড়িয়ে পড়লি? খুব বেশি ভালো হলো এরকম একটা কাণ্ড ঘটিয়ে? তোকে বোঝাতে পারলাম না যে কাণ্ডটা করেছিস, তারপরে এখন তোকে কী ফল ভোগ করতে হবে? আঙ্কেল আন্টি প্রচণ্ড পরিমাণে রেগে গেছে, তোকে ছাড়বে না বলেছে। এখন তুই কি করবে বল? আমরা কি করে তোকে এখান থেকে ছাড়িয়ে নিব? ঈশান খাওয়া বন্ধ করে দিল, হাতটা ধুয়ে ফেলল। তারপর বন্ধুদের উদ্দেশ্য করে বলতে লাগলো, আজকে আব্বু আম্মুকে বড্ড বেশি অচেনা মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আমি ওদের ছেলে তো। আমি জীবনে এত কিছু চেয়েছি আর পেয়েছি, কই পরীকে এত চাওয়ার পরেও তো পেলাম না। আমি বলেছিলাম না আমি ভালো হয়ে যাব, আমি এর পাগলামি করব না, তাহলে ওরা কেন আমার কথা শোনেনি বল? তুই বুঝতে পারছিস না যেটা হয় না সেটা নিয়ে পাগলামি করাটা একটা বোকামি? তুই কেন বুঝতে পারছিস না ওই মেয়েটা তোকে ভালোবাসে না? খামাখা রাগ আর জেদ করে কি হলো শেষে? তোকে তো কষ্টের মধ্যে পড়তে হলো। ওরা যা করার আমার সাথে করে নিতে পারে, তাতে আমার কিছুই যায় আসে না। আমি শুধু পরীকে চাই। আমি যদি পরীকে না পাই তাহলে এমনিতেই তো মরে যাব। সে ঘুরে বালি, পরিরাব্বু বলেছে ওর সাথে তোর ডিভোর্স করাবে। তুই দিতে না চাইলেও 6 মাস বাদে তোদের ডিভোর্স হবে। আর যে মেয়েটা তোকে ভালোই বাসে না, তোর নামে এত অভিযোগ করলো, বাসায় যাওয়ার পর ওর আব্বুকে ধরে কান্নাকাটি করে বলল তুই ওকে জোর করে বিয়ে করেছিস। তারপরে ওই মেয়ের পেছনে তুই কেন পড়ে আছিস? তুই কি পুরুষ নাকি কাপুরুষ? ন্যূনতম লজ্জা শরম বলতে তোর কিছু নেই। আব্বু আম্মু সম্মানটা ধুলোর সামনে মিশিয়েছিস। সামান্য একজন কলেজের প্রিন্সিপাল এসে তাদের সামনে বড় গলায় কথা বলে গেছে, ফোন দিয়ে অপমান করেছে। তোর কি লজ্জা শরম বলতে কিছু নেই যে মা বাবা তোকে এতদিন কোলে পেটে করে মানুষ করেছে, জন্ম দিয়েছে, পৃথিবীর আলো দেখিয়েছে? তাহলে তাদেরকে সবার সামনে ছোট করাটা কি খুব বেশি দরকার ছিল? তুই কি এইটুকু বুঝতে পারিস না যে ওরা কষ্ট পাচ্ছে তোর এরকম পাগলামির কারণে? তোরা বুঝতে পারছিস না আমি কষ্ট পাচ্ছি পরীকে না পেয়ে? ওরা তো চাইলে পারতো সবটা ঠিকঠাক করে নিতে, তাহলে কেন করেনি? আমাকে কেন এরকম একটা বাজে পরিস্থিতির মুখে ফেললো? আমি না হাত জোর করে ওদেরকে কতবার করে বললাম, তাহলে কেন আমার কথা শুনলো না? উফ, তোকে বোঝানোটা আমার কাজ নয়। তোকে কে বোঝাতে পারবে সত্যি করে বলতো? আমরা তাকে এনে দেবো। আমার কাউকে চাই না, পরীকে এনে দে। আব্বু আমার ওপর থেকে আমার বিশ্বাসটা উঠে গেছে। আমি শুধু পরীকে চাই, আর পরীকে যদি না পাই তাহলে এমনিতেই তো মরে যাব।
তোরা বল না পরি আমার হবে। সেটা আর কখনো সম্ভব নয়। পরি বলেছে তোকে ডিভোর্স দিবে, ও অন্য জায়গায় বিয়ে করবে, আর ওর ডিভোর্সের পরেই ওর বিয়েটা হবে। আমার বিশ্বাস ও আমাকে ছেড়ে দূরে থাকতে পারবে না, ও আমাকে ডিভোর্স দিতেই পারবে না। ও যদি আমাকে ডিভোর্স দেয় তার আগেই নিজেই কষ্ট পাবে দেখিস। ঈশানের বন্ধু দুটো কপাল চাপড়াতে লাগলো। এটা ভেবে যে এই মেয়ের কি কোনো কাণ্ডজ্ঞান নেই, সবাই আজে বাজে কথা বলেই যাচ্ছে। একেই এরকম একটা কাজ করেছে, তার উপর আবার এত বাজে চিন্তা ভাবনা করে বসে আছে যে মেয়েটাকে ডিভোর্স দেবে না, আবার ওকে বিয়ে করতে দেবে না। ঈশানের এরকম কথাতে বন্ধুরা হতাশ হয়ে সেখান থেকে চলে গেল। গত 7টা দিনে ঈশানকে কেউ আর দেখতে আসেনি। আব্বু জোর করে মনে হয় আম্মুকে আসতেও দেয়নি। ঈশানের আম্মুর প্রতি অনেক অভিমান জমে গেল। দিন শেষে কিনা আম্মু ওকে একটু বোঝার চেষ্টা করলো না। ও তো ভালোবেসেছিল, কোনো অন্যায় তো করেনি। জোর করে কাউকে ভালোবাসা, জোর করে কাউকে বিয়ে করাটা জীবনের সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় ভুল। কিন্তু আর কি করবে, এই মেয়েটাকে ছাড়া যে থাকতে চাইছিল না। ওকে ছেড়ে যে ঈশান পাগল হয়ে যাবে, সেজন্য জোর জবরদস্তি করে হলেও মেয়েটাকে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছিল। ঈশান ভেবেছিল পরি যেহেতু একবার বিয়েটা করে নিয়েছে, তাহলে হয়তো পুলিশ আসার পর পুলিশকে আটকে দেবে। ও বলবে ও ঈশানের সাথে থাকতে চায়, যেটা হবার হয়ে গেছে। কিন্তু এগুলো যে আজকালকার দিনে মানায় না, কারণ জোর করে ভালোবাসার কাছে আটকে রাখাটা বড্ড বেশি দায়ী। ঈশান অনেক চেষ্টা করেও মেয়েটাকে আটকে রাখতে পারল না। 8ম দিনের মাথায় আম্মু আসলো খাবার দাবার নিয়ে। তারপরও ঈশান কিচ্ছু খেলো না, আর একটা কথাও বলেনি। বোনটা এত কান্নাকাটি করলো, তারপর ঈশান একটাবারের জন্যও কথা বলল না। রাগ তো এটাই যে একটাবারের জন্য দেখতে আসলো না এই 7 দিনে কেউ। এতদিন মনে হয় আব্বুই আসতে বারণ করেছে, তাহলে এত যার কথা শুনছে তার সাথেই থাকা উচিত। ঈশান এসব ভেবেই অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছিল। আম্মু আর বোন হতাশ হয়ে চলে যেতেই ঈশান ওদের আনা খাবারগুলো খেয়ে নিল। ঈশানকে 15টা দিন জেলে কাটাতে হলো অপহরণের মামলা খেয়ে। আব্বু পারতো তখনই কিছু একটা করে ওকে ছাড়িয়ে আনতে, কিন্তু ছাড়ায়নি। রাগ জেদ বজায় রেখেছিল বলেই ছেলেকে 15 দিন জেলে থাকতে হয়েছে। শেষে ঈশানকে ছাড়ালো বন্ধুরা। আব্বু আম্মু ওকে ছাড়ালোও না, আর দেখতেও আসলো না। ঈশানের একটা বন্ধু ওকে তখন বলতে আরম্ভ করলো, তো এই মুহূর্তে আর কোনো পাগলামি করিস না, তোকে আমি এখান থেকে অনেক দূরে পাঠিয়ে দিব। কথা দিচ্ছি তুই এখান থেকে গিয়ে ভালো থাকবি, এখানে কারো ছায়া তোর উপর পড়বে না। কিন্তু তোকে বন্ধু হিসেবে কথা দিতে হবে, আজকের পর তুই আর এই পাগলামি করতে পারবি না। তোর এই পাগলামি দেখতে দেখতে আমরা সবাই বিরক্ত। তুই নিজেকে একটু বোঝাতে পারিস না? তুই কি এতটাই নির্লজ্জ বেহায়া ঈশান? তুই কি পুরুষ মানুষ না? পুরুষ মানুষ হয়ে পুরো পুরুষ জাতির মাথায় হেট করে দিচ্ছিস। পৃথিবী পরি কি একাই মেয়ে? তুই কি এইটুকু বুঝতে পারছিস না? মেয়েরা তোকে পছন্দ করে না, প্রচণ্ড পরিমাণ ঘৃণা করে। তাহলে তাকে তুই জোর করে কেন আটকে রাখবি নিজের কাছে? ঈশানকে বাইরে বের করে আনার পর যখন ওরা এসব কথা বলছিল, একটা সময় ঈশান রাস্তায় সবার সামনেই হাঁটু গেড়ে বসে ফুপিয়ে কাঁদতে লাগলো বাচ্চাদের মতো। ঈশানের একটা বন্ধু ওকে উঠিয়ে জড়িয়ে ধরে বলতে লাগলো, শান্ত হ ঈশান, যেটা হবার হয়ে গেছে। আর যেটা তোর নয় সেটা নিয়ে পাগলামি করলেও কখনো সেটা হবে না তোর। তুই যদি তোর জোর জবরদস্তি করে ভেবে থাকিস যে জিনিসটা তোর হয়ে যাবে, তাহলে সেটাতে তুই অন্যায় করছিস আর জীবনের সবচেয়ে বড় ভুল করছিস। তোর জোর করে ভালোবাসা গেলেও তার ভালোবাসা পাওয়া যায় না ঈশান। তাকে আটকে রাখা গেলেও তাকে তার মনটা পাওয়া যায় না। ঈশান বন্ধুদের কথাতে রিয়েলাইজ করতে পারলো ও ভুল করেছে। ঈশানের বন্ধুদেরও অনেকক্ষণ বুঝিয়ে তারপর একটা কাজের কথা বললে ওরা অনেকে অনেক কিছু বলল, কিন্তু যে বন্ধুটাকে জামিন করালো সে বলতে আরম্ভ করলো, তোর আর এখানে থাকাটা ঠিক হবে না। তুই এক কাজ কর, এখান থেকে অন্য কোথাও চলে যা। আমি তোকে সেখানে থাকার ব্যবস্থা করে দিব। ওখান থেকে একটা চাকরি করবি, কোনো রকমের দিন চলে যাবে। আন্টি আঙ্কেলের রাগ যখন কমবে, আমি না হয় তখন। ওদের রাগ কমতে হবে না, ওরা যেটা করেছে ভালোই করেছে। আমার সাথে এটা হবারই ছিল। ওরা যেভাবে থাকতে চায় থাকতে দে। আমিও জোর জবরদস্তি করে আর ওদের লাইফে আসতে চাই না। আমি কোথায় আছি কিভাবে আছি এসব কখনো কাউকে বলিস না। ঈশানকে সেদিন সন্ধ্যার মুখেই ওরা বাসে তুলে দেয়। ছেলেটা চট্টগ্রামের উদ্দেশ্যে পাড়ি জমায়। সেখানে গিয়েই কোনো কাজ খুঁজে নেবে ভাবে। পরদিন সকালে এসে পৌঁছালো ঈশান। তারপর একটা ঠিকানা খুঁজতে লাগলো।
খুঁজতে খুঁজতে একটা বিশাল বড় বাড়ির সামনে চলে আসে। তারপর সেখানে গিয়ে দারোয়ানকে ঠিকানাটা দেখাতেই দারোয়ানকে দ্বিতীয় তলায় নিয়ে গিয়ে একটা রুমের সামনে দাঁড় করাতেই ঈশান কলিং বেল বাজালো। কয়েকবার কলিং বেল দিতেই এবার ভেতর থেকে একটা ছেলে বেরিয়ে আসলো, যার ছবিটা ঈশানের বন্ধু ওকে দিয়েছিল। ঈশানের পরিস্থিতির কথা মেহেদি ছেলেটাকে বলেছিল, সেটা জানার জন্য জিজ্ঞেস করতে তখন ছেলেটা ফরফর করে সবই বলে দিল। ঈশান একটু খুশি হলো, আর এটা ভেবে যে এখানে মাথা গোজার মতো একটা ঠাঁই হয়ে যাবে। আশেপাশেও কোনো মেয়েটে নেই। ঈশান পুরো 7টা দিন ধরে মেসে শুয়ে বসে থেকে কাটিয়েছে। ঈশানের ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা ছিল সবই আস্তে আস্তে শেষ হচ্ছে, তাই ভাবলো একটা কাজের জন্য বাইরে বেরোবে। অনেক খোঁজাখুঁজি করলো গত 2 দিনে, তাও কোনো কাজ হলো না। এর মাঝে মেহেদিও কাজের ব্যবস্থা করে দিতে পারেনি। তারপর সেদিন হতাশ হয়ে যখন বাসায় ফিরল, ওর সাথে যে ছেলেটা থাকে সে বলতে আরম্ভ করলো, কাজটা দিতে পারি, তবে তুমি এত কষ্টের কাজ করতে পারবে কি না সেটা নিয়ে সন্দেহ আছে। আসলে আমি তোমার ফ্রেন্ডের থেকে শুনেছি যে তুমি অনেক বড় লোকের ছেলে, তবে পরিস্থিতির শিকার হয়ে এখানে এসেছো। দেখো, দিন শেষে আমরা কেউ না কেউ কোনো না কোনো পরিস্থিতির শিকার হয়েই বাসা ছাড়তে হয়, আর তেমনি কিছু হয়েছে। আমি তোমাকে এর জন্য বলছি যে তুমি যদি কাজটা করতে পারো তাহলে আমি তোমাকে দিতে পারি, কিন্তু 2 দিন পরে যদি চলে আসো তাহলে আমার নামটা নষ্ট হবে। সেজন্য আর কি আমি একটু ভয় পাচ্ছি। এখন তুমি যদি পারো তাহলে আমি তোমাকে কাজটা দিতে পারি। ভালোবেসে অন্যায় করেছিলাম, সেটা সাজে স্বরূপ এগুলো আমাকে সহ্য করতে হয়েছে। গত 15 দিন আগে যে পরিমাণ মার খেয়েছি তাতে এই কাজটা আমার কাছে তেমন কোনো কঠিন না। কি কাজ করতে হবে আমাকে জানিয়ে দিও, আমি কালকে থেকে চলে যাব। ব্যাস, তারপর পুরো 5টা মাস চট্টগ্রামে পড়েছিল ঈশান। তারপর যখন ডিভোর্সের সময় হলো, ঈশানকে কোর্ট থেকে ডাকা হলো। ঈশানের বন্ধুরা তখন ওকে জানাতেই ছেলেটা ডিভোর্সের 15 দিন আগে নিজ শহরে এসেছে। ঈশান ভেবেছে এখানেই থেকে এখন কিছু একটা করবে। একটা ভুলের কারণে এতগুলো দিনের জন্য পরিবার, পরিস্থিতি, প্রতিবেশী সব কিছু ছেড়ে, আত্মীয় স্বজন, প্রিয় মানুষগুলোকে ছেড়েও দূরে যেতে হয়েছে। এর মাঝখানে ঈশান জানতে পেরেছিল যে আব্বুই ওকে জামিন করিয়েছে, সেটা ওর বন্ধুর মাধ্যমে। কিন্তু ঈশান ওগুলো তো চায়নি, তাহলে কেন ছাড়ালো? ঈশানের সাথে আব্বু আম্মু এই 5 মাসে যোগাযোগ করার চেষ্টা করলেও কাজ হয়নি। ঈশানকে যেদিন পুলিশে থানাতে নিয়ে যায় সেদিন ফোনটা বাসায় রেখে গিয়েছিল, তাই যোগাযোগ করা সম্ভব হয়নি। কোনো রকমে একটা ফোন নিয়েছিল, তারপর বন্ধুদের সাথে একটু কথাবার্তা বলতো। বাসা থেকে কাজ আর কাজে থেকে বাসা, এমন করে চলছিল দিনকাল। ওই যে কথায় বলে না, আজকে যে রাজা কালকে সে ফকির। ঈশানের বেলায় ঠিক তেমনটাই হয়েছিল। একটা মেয়ের ভালোবাসা পুরো পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দিয়েছে ওকে, আর সেটা থেকেই এখন দগ্ধ হৃদয়। ঈশান আসে যখন 15 দিন আগেই চট্টগ্রাম থেকে ফিরে এসেছে। আসার সময় যে ছেলেটা ওকে হেল্প করেছিল তাকে অনেক ধন্যবাদ জানালো। ওই সব জিনিসপত্র ছেলেটাকে দিয়ে চলে এসেছে, আর বলে এসেছে যদি কখনো কোনো প্রয়োজন হয় তাহলে যেন ওকে জানায়। ঈশান জানে ও এখন আর কারোর প্রয়োজন জরুরত পূরণ করতে পারবে না, কারণ এখন নিজেই আর বাসায় ফিরবে না। রাগ তো আব্বুর উপর এটুকুই যে সেদিন কেন পুলিশকে আটকালো না। তার চেয়ে বড় কথা ছিল আগের দিন যখন বলল মেয়েটাকে বিয়ে করবে, তখনই তো প্রস্তাব নিয়ে যেতে পারতো, কিংবা কথা বলতে পারতো, তাতেই হতো। ওর এরকম মার খেতে হতো না, আর পুলিশ স্টেশনেও আসতে হতো না। কে কার কথা শোনে? যেহেতু আব্বু আম্মুকে শোধরানোর জন্য এতগুলো দিন যাবৎ থানাতে রেখে দিয়েছিল, সেহেতু ঈশান শুধরে যাবে, তবে ভালো হয়ে গেলেও বাড়িতে যাবে না। দুপুরের দিকে ঈশান একটু হোটেল থেকে বেরিয়েছিল খাওয়া দাওয়া করার জন্য। ফোন চালাতে চালাতে রাস্তা পার হচ্ছিল, তখন কেউ একজন ওর হাত ধরে টেনে দিল। তারপর পাশে এসে ঈশান ছিটকে পড়ে যেতে এবার আশেপাশে ফোনটা খুঁজতে লাগলো। কম দামি ফোন, তাই পড়ে ভেঙে গেল। ছেলেটা সামনে থেকে পেছনে ফিরে যে লোকটা ওকে টান দিল তার দিকে তাকাতেই হতভম্ব হয়ে গেল। এই তো আব্বু। আব্বু এখানে কি করছে? ঈশান একটু তাচ্ছিল্য করে হাসার চেষ্টা করতেই বলতে লাগলো, দেখে শুনে চলতে পারো না? আর এতদিন কোথায় ছিলে তুমি? নিজের এই কি অবস্থা করেছো? তোমাকে আমরা চলে যেতে বলেছিলাম আমি কখনো? তাহলে কেন চলে গেলে? প্রায়শ্চিত্ত করছিলাম, যে অন্যায় করেছি তার জন্য শাস্তি হতো, তাই সেটা ফলস্বরূপ ভোগ করছিলাম। ঈশান কথাগুলো বলে চলে যেতে নিলে আব্বুর হাত ধরে আটকে দিল। তারপর আব্বুর দিকে ফিরতেই তখন আব্বু ওকে চাপটে জড়িয়ে ধরল। ঈশান চুপ করে রইল।
আব্বু ওকে জোর করে টানতে টানতে একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে বসালো। তারপর চা কফির কথা বলতে ঈশান খেলো না। তখন আব্বু বলতে আরম্ভ করলো, আসলে আমার ভুল ছিল, রাগ করে তোমাকে সেদিন পুলিশের হাতে দিয়েছিলাম। আরও বেশি ভুল ছিল তোমাকে এতগুলো দিন থানাতে রাখা। তারপর যখন তুমি বের হলে তোমার আর কোনো খোঁজ খবর পাইনি। মেহেদির থেকে অনেক খোঁজ খবরও করার চেষ্টা করলেও ও দিতে পারছিল না। কোথায় গেছো, কি করছো সেটা জানার চেষ্টাও কখনো কাজ হয়নি। এখনও জানার চেষ্টা করো না আমি ভালো আছি? তোমরা তোমাদের মতো ভালো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। আমি বুঝতে পেরেছি যে আমি অন্যায় করেছিলাম, তাই সেটার শাস্তি দিচ্ছি নিজেকে। শাস্তি স্বরূপ তোমার থেকে আড়াল করে রেখেছি। তোমাদের প্রতি আমার বিশ্বাস যেটা ছিল সেটা ভেঙে গেছে। সেদিন তোমরা পারতে ওদেরকে আটকাতে, দুটো থাপ্পড় মেরেছিলে, গায়ে হাত তুলেছিলে, তাতেও কিছু মনে করিনি। তাহলে সবার সামনে পুলিশে দেওয়ার কি দরকার ছিল? আমি হেরে গেছি সবার কাছে, খুব বাজেভাবে হেরেছি। তোমার জেদের কাছে হেরে গেছি, পরীর ভালোবাসার কাছে হেরে গেছি, পুরো পৃথিবীর মানুষগুলোর কাছে ঠিক এমন করে হেরে গেছি। আমি ভেবে নিয়েছি তোমরা আমাকে আর সহ্য করতে পারো না। তোমাদের কাছে স্ট্যাটাসই বড়, তোমাদের কাছে প্রেম ভালোবাসা বড় না। ছেলে কাউকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিল, সেটা বড় ছিল না। আমি আর চাই না তোমাদের সাথে আমার দেখা হোক। আর হ্যাঁ, আমি ডিভোর্সের জন্য এসেছি, আমি তোমাদের কাছে ফিরে যাওয়ার জন্য আসিনি। দয়া করে এসব নিয়ে আমাকে আর ফোর্স করো না। ঈশান কথাগুলো বলে উঠে যেতে গেলে এর মাঝে খেয়াল করলো আম্মু আর বোন রেস্টুরেন্টের দরজা দিয়ে ঢুকছে। ঈশানকে দেখেই আম্মু দৌড়ে এসে জাপটে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। রেস্টুরেন্টে এমন ঘটনা ঘটার ফলে অনেকেই ওদের দেখতে লাগলো। তারপর জোর জারি করে ঈশানকে বাসায় নেওয়ার চেষ্টা করা হলে ছেলেটা তবুও যাবে না বলে জেদ করলো। আম্মু কান্নাকাটি করতেই ঈশান শেষে বাধ্য হলো বাসাতে যেতে। সেদিনের পর থেকে পুরো 13-14টা দিন আর বাসা থেকে বের হয়নি। আর তেমন করে কোনো বন্ধুর সাথেও যোগাযোগ হয়নি। মেহেদি, শুভ ওরা অনেকে এসেছিল। এর মাঝে 6টা মাস মাঝে কেটে গেছে। আর ঠিক 6 মাসের মাথায় সেদিন যখন ডিভোর্সের ডেট পড়লো, সেদিন ঈশান আব্বু, আম্মু আর বোন আর কয়েকটা ফ্রেন্ডকে নিয়ে কোর্টে চলে গেল। সেখানে গিয়ে অপেক্ষা করতে লাগলো। পরীর আব্বু আম্মু এখনও আসেনি, ওদের আসতে সময় লাগবে বলেছে। অবশ্য উকিল এটা বলেছে, আর যদি আসে তাহলে ডিভোর্সটা হয়ে যাবে। কথাগুলো ভেবেই বুকের ভেতরটা হাহাকার করে উঠল। ঈশানের মুখে চুল দাড়ি দিয়ে একদম ভরে গেছে। ছেলেটাকে চেনা যাচ্ছে না, আগের সেই অবস্থাতে নেই। কেমন যেন একটা কিউট সুইট ভাবটা এখন আর নেই। পোশাক আশাক আর পরিস্থিতি দেখলে যে কেউ ওকে মিডল ক্লাস ফ্যামিলির ছেলে বলে ভাববে। অথচ ওর পাশে দাঁড়িয়ে আছে ওর আব্বু আম্মু, যাদেরকে দেখে খুব বংশীয় মর্যাদা সম্পন্ন মানুষ বলে মনে হচ্ছে। আরও আধ ঘন্টা পরে পরীর আব্বু আম্মু আর পরী আসলো। পরীকে এনেই ঈশানের থেকে একটু দূরে একটা জায়গায় বসিয়ে দিল। ঈশান মেয়েটার দিকে একটা বার তাকালো না। লজ্জা লাগছে এইটা ভেবে যে মানুষকে ভালোবাসলো, সেই মানুষটা ওর ভালোবাসাটা বুঝতেই পারল না। ভুল সময় ভুল মানুষকে ভালোবেসেছিল, যার জন্য এরকম শাস্তি ভোগ করতে হয়েছে। যাই হোক, উকিল সাহেব বারবার করে বলতে লাগলো, আপনারা কি ডিভোর্স দেওয়ার জন্য সত্যিই তৈরি আছেন? আর একবার ভেবে দেখুন, যদি ডিভোর্সটা না দিতে চান তার জন্য কিছুদিন সময় নিন। আর একবার করে ভেবে দেখুন যে আপনারা ডিভোর্সের জন্য প্রস্তুত আছেন কি না। এরপর কিন্তু চাইলেও আর এই সম্পর্কে ফেরাতে পারবেন না। আপনাদের সম্পর্কটা আর থাকবে না, ভেঙে যাবে। আবার সম্পর্কে ফেরাটা, সেটাতে আর কিন্তু দুজন চাইলেও আর বিয়ে করতে পারবেন না, কারণ সেটা ধর্মবিরোধী কাজ হবে। উপরওয়ালা খুব ভালোভাবেই এই ডিভোর্স বিষয়টাকে সমর্থন করেন। তিনি ডিভোর্স কিংবা তালাক যেটাই বলুক না কেন, এটাকে জায়েজ করে দিলেও তার কাছে সবচেয়ে ঘৃণিত আর নিকৃষ্ট কাজ এটাই। আপনারা দুজন শেষবার ভেবে দেখুন, আর দেখুন সম্পর্কটা রাখা যায় কি না। একটা সম্পর্ক ভাঙা যতটা সহজ, গড়া কিন্তু ততটা সহজ না। আমার মেয়ে ডিভোর্স দিতে রাজি, আপনি আর কোনো কথা বলবেন না। পেপার দিন, আমার মেয়ে সাইন করে দিচ্ছে। ঈশান আসার পর থেকে পরীর দিকে একটা বার তাকায়নি, মাথা নিচু করে আছে। অন্যদিক থেকে মেয়েটা ফ্যাল ফ্যাল করে ওর দিকে তাকিয়ে আছে। কিছুটা দূরেই দুজনের বসার ব্যবস্থা করা হয়েছে। মাঝখানে ঈশানের আব্বু আর পরীর আব্বু, দুই পাশে দুইজন। পরীর আব্বু কথাতে উকিল ঈশানের দিকে পেপারসটা এগিয়ে দিতে ছেলেটা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল।
তারপর তাড়াহুড়ো করে সাইন করে দিয়ে সেখান থেকে যখনই উঠে যেতে নিবে তখনই উকিল সাহেব আবারও বলতে লাগলো, এক্ষুনি যেতে পারেন না, আপনাকে আরও কয়েক জায়গায় সাইন করতে হবে। আর হ্যাঁ, ডিভোর্সটা সম্পূর্ণভাবে হবে, তার জন্য ডিভোর্সের পেপারে একটা কপি আপনাকে নিয়ে যেতে হবে। আপনাদের কাছে প্রমাণ থাকে আপনাদের দুজনের বিয়ে হয়েছে আর সেটা ডিভোর্সও হয়েছে। ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। পরীকে পেপারটা দিলে মেয়েটা সাইন করলো না, ওর হাতটা কাঁপছিল। মেয়েটা সাইন করছিল না দেখে আব্বু বারবার করে মেয়েকে সাইন করার জন্য বলতে লাগলো। আব্বুর এমন কথাতে পরি ফুঁপিয়ে কেঁদে উঠল আর কাঁদতে কাঁদতে আব্বুর পায়ের কাছে বসে পড়ল। তারপর পাগুলো জড়িয়ে ধরে বলতে আরম্ভ করলো, আমি পারবো না আব্বু, এই পেপারে আমি সাইন করতে। আমি অনেক ভেবে দেখেছি, আমার পক্ষে সম্ভব নয় সাইন করা। আমাকে দয়া করে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি আমি আর কখনো তোমাদের কথার অবাধ্য হব না। আমাকে শুধু এই ডিভোর্সটা দিতে বলো না, আমার পক্ষে সম্ভব নয় ডিভোর্স পেপারে সাইন করা। কেন? তুমি না বললে তুমি ডিভোর্স চাও? তাহলে তখন বলে এখন আবার বলছো ডিভোর্স দিতে চাও না কেন? আর কারণটা কি? আর কেন ডিভোর্স দিতে চাও না? যে সম্পর্কে তুমি থাকবে না, যে সম্পর্ক তুমি চাও না, সে সম্পর্কে তুমি ডিভোর্স দিবে না কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। পরি আরও জোরে জোরে ফুঁপিয়ে কেঁদে উঠল। আব্বুর পা দুটো জড়িয়ে ধরে বলতে লাগলো, কারণ আমি এই সম্পর্কে থাকতে চাই। আমার পক্ষে সম্ভব না ওকে ছেড়ে দেওয়া। যে মানুষটা আমাকে এত ভালোবাসে, যে মানুষটা আমাকে পবিত্রভাবে আটকে রাখতে চেয়েছিল, যার ভালোবাসা আমাকে বাধ্য করলো তার প্রতি ভাবতে, তার প্রতি অনুভূতি তৈরি করতে, আমি তাকে ছেড়ে কোথায় গিয়ে ভালো থাকবো বলো? আমাকে দয়া করে ডিভোর্স পেপারে সাইন করতে দিও না। আমি আমার হাজব্যান্ডের সাথে থাকতে চাই আব্বু। আমি জানি ও অন্যায় করেছে, তার জন্য যা পারো শাস্তি দাও, তারপর আমাকে ওর থেকে দূরে সরিয়ে দিও না প্লিজ। পরির আব্বু ওর দিকে অবাক চোখে তাকিয়ে রইল, কিন্তু ঈশান ততটা বেশি অবাক হলো না। হয়তো মেয়েটা নাটক করছে তাই। ছেলেটা সাইন করে রেখে ডিভোর্সের পেপার অর্থাৎ একটা কপি নিয়ে ঈশান যখনই চলে যাচ্ছিল তখনই ঈশানের আব্বু বলতে লাগলো, এখন ভেবে দেখো, একটা সময় আছে এখনো। আপনার মেয়ে সাইন করেনি, ডিভোর্সটা মুখের কথা না। এখনো একটা বারের জন্য একটু ভেবে দেখুন ভাই সাহেব, ওরা দুজন ভালো থাকবে। আমার ছেলেটা এতটাও খারাপ না যতটা আপনি বানিয়েছিলেন, যতটা আপনি ভেবেছিলেন। দিবেন আপনার মেয়েটাকে আমার মেয়ের করে, আমার ছেলের বউ করে পাঠাবেন ওকে? ঈশান খেয়াল করলো আব্বুর চোখে পানি টলমল করছে। ঈশান আব্বুর একটা হাত ধরে দুই হাতের মুঠোয় নিয়ে বলতে লাগলো, কার কাছে নিজেকে ছোট করছো আব্বু? ছেড়ে দাও এসব। আমার এরকম ভালোবাসার দরকার নেই। যে মেয়ে আমাকে বুঝতে পারেনি তার ভালোবাসা আমি চাই না। ওনার কাছে ওনার রাগ যেটাই সবচেয়ে বেশি বড়, ওনার মেয়ের ভালোবাসাটা নয়। যেখানে সংসার করতে চাইছে সেখানটা নয়। আমি এগুলো চাই না। আমার জন্য তোমাদের অনেক ছোট হতে হয়েছে, আর ছোট হওয়ার দরকার নেই। আব্বু যে আমাকে এত বাজে বানিয়েছে, আমাকে এত ছোট করেছে, আমার ভালোবাসাটাকে পায়ে মারিয়ে দিয়েছে, তাকে আমি ভালোবাসতে চাই না। আর তার মেয়েকে আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। রুমের দরজা দিয়ে বেরোবে ঠিক তখনই পরির আব্বু ওর হাতটা ছেড়ে দিল। তারপর মেয়েকে ইশারা করলো ঈশানের কাছে যেতে। তখনই মেয়েটা উঠে ডিভোর্সের পেপারটা কয়েক খণ্ড করে ফেলল। এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গিয়ে ঈশানকে পেছন থেকে জাপটে জড়িয়ে ধরল। ঈশান থমকে গেল, অবাক হলো। মেয়েটার এরকম কর্মকাণ্ডে ভাবতেও পারেনি ও এমন কিছু করে ফেলবে। ঈশান অবাক হয়ে কিছুক্ষণ চুপ করেছিল। এবার আব্বু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। অবশেষে ছেলের ভালোবাসাটা সফল হলো। ঈশানের বন্ধুরা তো হাততালি দিতে আরম্ভ করলো। মিনিট খানিক নীরবতা, তারপরই পরি ঈশানকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। জানি না মেয়েটা কিভাবে কি করে ওকে ভালোবেসে ফেলল। তবু মনে হচ্ছে ও যেন স্বপ্ন দেখছে। দুদিন আগে যে মেয়েকে ডিভোর্স দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, আব্বুর কথা শুনবে বলেছিল, সে এখন ওকে ভালোবাসে। ঈশান সবই শুনেছে, বাইরে থাকলেও সবটাই জানতে পেরেছে যে পরি ওকে ডিভোর্স দিতে চায়। ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে এবার পরিকে ছাড়িয়ে নিল। তারপর ওর থেকে একটু দূরে যাওয়ার চেষ্টা করে বলতে লাগলো, আবেগের বশে অনেকে অনেক সময় অনেক সিদ্ধান্তই নেয়, কিন্তু সেটা সঠিক হয় না। আবেগের বশেই আমার অনুভূতির তাড়নায় নিজের ভালোবাসাটাকে আপন করে পেতে গিয়ে সেদিন অনেক বড় অন্যায় করেছিলাম। সেই জন্য আর চাইছি না এরকম কোনো অন্যায় করতে, যার জন্য তোমাকে আর আমাকে কষ্ট পেতে হয়।
তুমি তোমার আব্বুর সাথে চলে যাও পরি। তুমি যেটাকে ভালোবাসা মনে করছো পরি, সেটা কোনো ভালোবাসা না। ভালোবাসাটা আমারও ছিল না, কারণ তুমি সেটাকে দেখতেই পাওনি। তাই সেটাকে আমিও পাগলামি ভেবে এড়িয়ে গেছি। তুমি না আমাকে বলেছিলে আমি সাইকো, আমি মেন্টালি সিক? সেটাই মনে হয়েছে আমার কাছে। কারণ একটা মানুষের জন্য এত পাগলামি করতে হয় না। ভালোবাসতে এতটাও ছোট হতে হয় না যার জন্য ভালোবাসার মানুষটার কাছে ভালোবাসাটা তার পায়ে ধুলোর সমান হয়ে যায়। আমি হেরে গিয়েছি সেদিনই, যেদিন তুমি তোমার আব্বুর সাথে চলে গিয়েছিলে। এত করে বলার পর যখন বিয়েটা করেছিলে, তোমাকে এতবার বোঝানোর পর যখন তুমি তোমার আব্বুকে জড়িয়ে ধরে কেঁদে বলেছিলে আমি তোমাকে জোর করে বিয়ে করেছি, সেদিনই আমার বোঝা হয়ে গিয়েছিল যে আমি যেটা চেয়েছি, আমি যেটা পেতে চেয়েছি, জোর করে সেটা আমার জন্য ছিল না। আমি চাই না জোর করে তোমাকে আমার কাছে নিয়ে যেতে। তুমি কেন এই কথা বলছো আর কী জন্য বলছো আমি জানি না, তবে আমার মনে হয় তুমি আবেগের বশে বলছো। তুমি তোমার আব্বুর সাথে চলে যাও পরি। যে সম্পর্কটা হওয়ার ছিল না সেটা আমার জোর জবরদস্তির কারণে হয়েছে। তাই দয়া করে আমাকে আর আটকেও না। আমি কথা দিচ্ছি, আমি আবারও এখান থেকে দূরে চলে যাব। আমাকে আর তোমাকে দেখতে হবে না। গত 5টা মাসে তো দেখোনি, এরপর থেকেও আর দেখতে হবে না পরি। ঈশান কথাগুলো বলে চলে যেতে গেলে এবার পরীর সামনে থেকে ছেলেটাকে জড়িয়ে ধরল। ছেলেটা সেখানে বাকরুদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থেকে মেয়েটাকে ছাড়ানোর চেষ্টা করছিল। যতবার ছাড়াতে চাইছে মেয়েটা ওকে ততবারই আরও শক্ত করে জড়িয়ে ধরছিল। মেয়েটার এরকম কর্মকাণ্ডে ঈশান অবাকের চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। মেয়েটা 2 হাতে জড়িয়ে ধরে বুকের মাঝে ফুপিয়ে উঠতে লাগলো। এবার পরীর আব্বু এগিয়ে এসে ওর পাশে দাঁড়ালো আর বলতে আরম্ভ করলো, ঈশান, পরি তোমাকে ভয় পেত বলেই আমি এমন করে সিনক্রেট করছিলাম। আমাদের ভুলের জন্য আমার মেয়েটাকে শাস্তি দিও না, যা শাস্তি দেওয়ার আমাদের দিও। গত 3 মাস যাবৎ মেয়েটা খাওয়া দাওয়া কোনো কিছুই ঠিক মতো করে না, জিজ্ঞেস করলেও বলে না। আর আজকে এসে বলেছে ও তোমাকে ডিভোর্স দিবে না। আর এর কারণটা আমি আজকে বুঝে গেছি। দয়া করে আমার মেয়েটাকে ফিরিয়ে দিও না। যেটা হয়েছে তার জন্য আমাদের মাফ করে দাও। আমরা ভুল করেছিলাম, তার জন্য অন্যায়ের শাস্তি দাও, তারপরেও মেয়েটাকে ফিরিয়ে দিও না। ঈশান একটু মুচকি হাসল আর তারপরই পরীকে বুকের মাঝে জড়িয়ে ধরতেই পরীও পরম যত্নে ওর বুকে জায়গা খুঁজে নিল। জোর করে ফুপিয়ে কেঁদে উঠতে লাগলো মেয়েটা। ঈশান জানে না কি হবে সামনে ওদের জীবনে, তবে এখন সবটা স্বপ্নের মতো মনে হচ্ছে। এর মাঝখানে ঈশানের বন্ধুরা একটু মুচকি হেসে বেরিয়ে যেতেই তখন ঈশান আর পরীর আব্বু আম্মু বোন সবাই বেরিয়ে গেল। ওরা বাসার দিকে যাচ্ছে, এসব বিষয়ে কথা বলবে বসে। কি করা যায় আর সামনে কি করলে ভালো হয়, একটা আনুষ্ঠানিকতার দরকার আছে, এসব নিয়ে বসবে বলেই বাসার দিকে গেল। আর ঈশান পরীকে একা ছেড়ে দিয়ে গেল। ওরা মিনিট 5 সেখানে তেমন করে দুজন দুজনকে জড়িয়ে ধরেছিল। এবার উকিল উঠে এসে ঈশানের কাঁধের উপর হাত রেখে একটু মুচকি হাসল। ঈশানও লোকটার দিকে তাকিয়ে নিজেও মুচকি হেসে জবাব দিতেই তখন উকিল সাহেব আবার বলতে লাগলো, জীবনে অনেক কেস দেখেছি, অনেক ডিভোর্স করেছি, কিন্তু তোমাদের মতো ডিভোর্স আর কখনো করিনি। এখানে বিয়েটা জোর করে হওয়ার পর মেয়েটা তোমাকে ভালোবেসেছে, এটাই পবিত্র বন্ধনের একটা শক্তি। সেজন্য বারবার বলছিলাম ভেবে দেখার জন্য। এখন বুঝতে তো পারলে যে পবিত্র বন্ধনের শক্তিটা ঠিক কতটুকু। যাই হোক, ভালো থাকবে আর বউকে ভালো রাখবে, আর দুজনে মিলেমিশে থাকো। এখন আর যেহেতু কোনো সমস্যা নেই, তাহলে তোমাদের আর কেউ বাধা দেওয়ার মতো নেই। নতুন জীবন শুরু করো, আর তোমাদের শুভকামনা রইল। আর হ্যাঁ, রিসেপশনের অনুষ্ঠানে কিন্তু আমাকে অবশ্যই ডেকো। আমাকে তো ডাকতেই হবে, আপনার জন্যই তো এত কিছু। আপনি যদি তখন কথাগুলো না বলতেন, আমার এই পাগলি বউটা হয়তো আমাকে নিয়ে ভাবতোই না। কথাগুলো বলতেই উকিল চলে গেল নিজের কাজে। ঈশান মেয়েটাকে ছাড়িয়ে নিয়ে ওর সারা মুখে চুমু খেলো। চোখের পাতায় 2টো কিস করে পরীকে ছাড়িয়ে নিয়ে জোর করে কোলে তুলল। ছেলেটার এরকম কর্মকাণ্ডে পরী গলা জড়িয়ে ধরল ওর। সেই 6 মাস আগে একবার ওকে এমন করে কোলে তুলেছিল, আর আজকে দ্বিতীয়বার। ঈশানের কর্মকাণ্ডে পরী লজ্জা পেয়ে ওর গলা জড়িয়ে ধরে বুকে মুখ গুজে দিয়ে ফুঁপিয়ে উঠতে লাগলো। পরী বেশ খানিকটা কাঁদো কাঁদো কণ্ঠে বলতে লাগলো, আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? আমি কথা দিচ্ছি, আমি আজকের পর থেকে আর বাসায় যাব না, তোমার কাছেই থাকবো। আমি না ভুল করে ফেলেছিলাম, বুঝতে পারিনি যে তোমাকে এত বেশি ভালোবেসে ফেলবো।
আর এখন দেখো তোমাকে ছাড়া আমার চলবেই না। কখন কিভাবে ভালোবেসে ফেলেছি জানি না, তবে বড্ড বেশি দেরি করে ফেললাম, তাই না? ঈশান মুখটা এগিয়ে পরীর কপালে চুমু খেলো, নাকের সাথে নাক ঘষে দিয়ে বলতে লাগলো। একদমই না জান পাখি। পরী আর একটু শক্ত করে ঈশানের শার্টের কলার আঁকড়ে ধরে ছেলেটার গলাটা মুখ গুজে দিয়ে বলতে লাগলো। আই লাভ ইউ টু বেবি। আই লাভ ইউ টু জান পাখি। যাই হোক, ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।